25শে ফেব্রুয়ারি 2009। মহাজোট সরকার ক্ষমতায় আসার মাস দেড়েকের মাথায় বর্বরতম এক হত্যাকাণ্ডের মাধ্যমে ভেঙে দেয়া হয় সীমান্তে উঁচু করে যারা শত্রুর সামনে প্রাচীর হয়ে থাকত তাদের মেরুদণ্ড। বিডিআর সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত সুশৃঙ্খল একটি বাহিনীর মগজে বিষ বাষ্প ঢুকে উস্কে দেওয়া হয় হিংসা আর প্রতিশোধের আগুন। সেই আগুনেই পুড়েছে বিশ্বাস, আস্থা আর ভালোবাসায় তৈরি করা সাজানো গোছানো এক সুখের ঘর। পিলখানায় লাগা সে আগুনে শুধু যে 57 সেনা কর্মকর্তাই পুড়েছে তা নয়, সেই সাথে পুড়েছে কয়েক হাজার জওয়ানের সুখ, স্বপ্ন, সংসার। সীমান্ত অরক্ষিত করে ওদেরকে রক্ষিত করা হয়েছে কারারক্ষীদের ঘরে, যেই ঘরে দিন, মাস, বছর করে গুনে গুনে 15 বছর পার হয়েছে সীমান্ত রক্ষীদের। সেই থেকে ওপারের শত্রু যখন খুশি এপারে এসেছে কেউ তাদের বাধা দেয়নি, কারণ ওরাই ছিল আমাদের 1,44,000 বর্গ কিলোমিটার মানচিত্রের সীমানা প্রাচীর, যেই প্রাচীরে ক্ষত ধরিয়েই আমাদের মানচিত্রকে বিক্ষত করা হয়েছিল গেল 15টি বছর। মূলত 2009 সালের 25শে ফেব্রুয়ারি বিডিআরের হত্যাকাণ্ডই আমাদের গেল 15 বছরের ভাগ্য লিখে দিয়েছিল। এই 15 বছর বাংলাদেশের রাজনীতি, শিক্ষা, অর্থনীতি থেকে শুরু করে পুলিশ, প্রশাসন সবকিছু নিয়ন্ত্রণ করেছে ভারত, আর সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীকে, যারাই ছিল একসময় আমাদের অহংকার। নারী, টাকা আর পদের লোভে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা তাদের মাথা বেচে দিয়েছিল ভারতের কাছে, যাদের পরিকল্পনাতেই খুন হয়েছিল দেশপ্রেমিক 57 জন সেনা কর্মকর্তা। 25শে ফেব্রুয়ারি পিলখানায় আসলে কি ঘটেছিল, কেন ঘটেছিল, সেই ঘটনার পরে কি ঘটেছিল, কিংবা এখন আসলে কি ঘটছে তা নিয়ে আমাদেরকে যতটুকু জানানো হয়েছে তার চেয়েও অনেক বেশি আমাদের থেকে গোপন করে রাখা হয়েছে। ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যতটুকু জেনেছি তার পুরোটাই পিলখানার মূল ঘটনার বিকৃত এক রূপ, যেখানে সত্যের কোনো বালাই নেই। হাসিনা সবকিছু জানতো। এই বিডিআর এর ঘটনা হাসিনা আসার 1 মাস পরেই কেন ঘটলো? হাসিনা এবং মঈনুদ্দিন এটা জানতো, কাজেই হাসিনাকে একদিন জবাব দিতেই হবে। এটা পিলখানা হত্যাকাণ্ডকে আমরা যদি একটি মুদ্রা হিসাবে ধরি, তাহলে এতদিন আমরা সেই মুদ্রার এক পিঠ দেখেছি, যার আরেক পার্শ্ব আরো ভয়ঙ্কর, আরো নৃশংস, আরো বর্বর, অমানবিক। আমরা শুধু 57 সেনা কর্মকর্তার গল্প শুনেছি, কিন্তু তার চেয়েও কয়েক গুণ মানুষকে হত্যা করা হয়েছে, যেই খবর বিডিআরের পরিবারের বাইরে আর কাউকে জানতে দেওয়া হয়নি। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় রাজসাক্ষী না হওয়ার জন্য বীর মুক্তিযোদ্ধা ডিএডি আব্দুর রহিম সাহেবকে জেলখানায় নিয়ে নির্মমভাবে ইনজেকশন পোস্ট করে তাকে শহীদ করা হয়। আনুমানিক 28 তারিখ সন্ধ্যার দিকে ওনার ভাইয়ের মানে মেজর ইনাম সাহেবের নির্দেশে আব্বু পিলখানায় আবার জয়েন করে। সন্ধ্যার সময় জয়েন করার সঙ্গে সঙ্গে কিছু আর্মি সদস্যরা আব্বুকে আলাদা করে লোকচক্ষুর আড়ালে নিয়ে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসার পরে একটা গাড়িতে করে চোখ বেঁধে, হাত বেঁধে ঢাকা ক্যান্টনমেন্টের দিকে নিয়ে যায় এবং ডিজিএফআই সেলে নিয়ে যায়। আব্বু তাদের কথাবার্তাতে বুঝতে পারে যে আব্বু ডিজিএফআই সেলে আছে। ওখানে সম্ভবত একটা 12 নম্বর কোনো একটা রুমে আব্বুকে 10 থেকে 12 দিন রাখা হয় এবং অমানবিক নির্যাতন করা হয়। আপনার ইলেকট্রিক শক দেওয়া হয়, লিঙ্গে বাড়ি দেওয়া হয়, মানে অসহনীয় কষ্ট তাদেরকে সহ্য করতে হয়। ড্রিল মেশিন দিয়ে পা ছিদ্র করে, তারপর আপনার পেরেক দিয়ে হাতের পায়ে নখ উপড়িয়ে ফেলায়। 2009 সালে পিলখানায় যে হত্যাকাণ্ড শুরু হয়েছিল সেই হত্যাকাণ্ড এখনও শেষ হয়নি। 25 থেকে 27 তারিখ পর্যন্ত ভাড়াটে খুনিদের দিয়ে সেনা কর্মকর্তাদের খুন করা হয়েছে, আর 27 তারিখের পর থেকে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিজেরাই খুনের কাজ চালিয়ে গিয়েছেন। ঘটনার পর জিজ্ঞাসাবাদের নামে বিডিআরের 167 জন জওয়ানকে নিজেদের হাতে হত্যা করেছে আমাদের গর্বের সেনাবাহিনী। এমনকি সেনাবাহিনীর শিখিয়ে দেওয়া সাক্ষ্য দিতে চায়নি বলে পিলখানার জামে মসজিদের ইমামকে পর্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে, যিনি ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত নিজ চোখে প্রকৃত খুনিদেরকে দেখেছিলেন। এসব তো আমাদের সৈনিকরা করবে না, কখনোই আমাদের সৈনিকরা অফিসারের উপরে আক্রমণ করবে না। যেভাবে গুলি করতে করতে ভিতরে ঢুকে গেছে, আর একজন হিন্দিতে কথা বলে, ইংলিশে কথা বলে, কমেন্ট করে ওদেরকে। পিলখানার ঘটনার বেশিরভাগ তথ্য উপাত্ত আলামত নষ্ট করে দেওয়া হয়েছে। তারপরেও চূড়ান্ত ঝুঁকি নিয়ে দেশপ্রেমিক কয়েকজন সেনা কর্মকর্তা অত্যন্ত গোপনীয়ভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ নিজেদের সংগ্রহে রেখেছিলেন।
বিডিআর হত্যাকাণ্ডের দিন বেঁচে যাওয়া কিংবা পিলখানার বাইরে থেকে বারবার ভেতরে ঢুকে অফিসারদের জীবন বাঁচানোর চেষ্টা করা, অথবা যারা ঘটনার সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করতে চেয়েছিলেন, এরকম একদল সেনা কর্মকর্তার সহায়তায় আমাদের আজকের অনুসন্ধানটি করা হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা আমাদের একান্ত প্রচেষ্টায় ঘটনার মূল রহস্য উদ্ঘাটনের সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তারা রাষ্ট্রের মানুষের সুন্দরভাবে একটা সেবা দেওয়ার জন্য দায়িত্ব নেয় নাই, এবং মাত্র 1.5 মাসের মাথায় বিডিআর মতো একটা হত্যাযজ্ঞ তারা চালিয়েছিল পরিপূর্ণ রাষ্ট্র সহযোগিতায়। কারণ রাষ্ট্রকে পরিপূর্ণ এই সময় থামিয়ে রাখা হয়। এই জায়গা একটা বিশাল একটা কাজ করার জায়গা কমিশনের, যে এই পোস্টিং গুলা কাদের অর্ডারে হয়েছিল, কি ক্রাইটেরিয়াতে ওনাদেরকে তখন এইভাবে পোস্টেড করা হলো, কেন এত কুইক, মানে এই জিনিসটা তো সন্দেহের উদ্রেক করে, তাই না? যে 18 ইঞ্জিনিয়ার্স এর কর্নেল মেহেদী স্যার এত ইম্পর্টেন্ট সব কাজ করছিল, ওদেরকে যখন ক্লোজ অ্যারেস্ট করে রাখা হয় বা আয়নাঘরের থেকে নিয়ে রাখা হয়, মেস বিতে ক্লোজ অ্যারেস্ট করে রাখা হয়, তখন এই রেজানুর খান স্যারের সঙ্গে আমার বাবা দেখা করতে গেছিলেন যে আমার খোঁজ নেওয়ার জন্য। তখন উনি বলেন যে আপনার ছেলে মানে বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী, তার কথা একদম ভুলে যান। পিলখানায় আসার আগের 2 বছর 3 বছর তারা আসলে কি করছিল, কোথায় তাদের পোস্টিং ছিল, তারা কাদের সাথে মেলামেশা করছে। আমাদের অনুসন্ধানে সহায়তাকারী এসব অফিসারদের সকলে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় নির্যাতনের শিকার। কেউ কেউ দীর্ঘ সময় গুমের শিকার, কেউ চাকরিচ্যুত হয়েছেন কিংবা জীবন বাঁচাতে চাকরি এবং দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। ডিজিএফআই কেন আমাদেরকে বাধা দিলেন, ও উল্টা আর আমাদের সাথে রাগ করলেন যে কেন তোমরা পলাতক এদেরকে ধরে নিয়ে আসলে, তাদের তো পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল অন্ধকার করে, লাইন কেটে যে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হচ্ছিল। এই বিষয়টা অবশ্যই ওই সময় সমস্ত পত্রিকায় এসেছিল। আর 3 নাম্বার হচ্ছে যে এই যে এরা যে মানে বললো যে এরা ঠিক জানে না কে তাদের কমান্ড করছে, এই যে জিনিসটা সবার মুখ ঢাকা ছিল। সো কে কাকে কমান্ড করছে এটা তো চেহারা, যেমন আমার সৈনিক কিন্তু সবাইকে চিনে, একটা ইউনিটের আমি সবাইকে চিনি, যে আমাকে অমুক স্যার এটা বলেছে। একে তো ওখানে হচ্ছে প্যারেড উপলক্ষে বিভিন্ন ইউনিটের সৈনিকরা এসেছিল, সবার মুখ ছিল বাধা, এই জন্য ওরা জানতো না যে কার কমান্ডে তারা কাজ করছে। সেনাবাহিনীর মধ্যম সারির এসব সেনা কর্মকর্তাদের সংগ্রহে থাকা কিছু গোপন অডিও ভিডিও ছিল আমাদের অনুসন্ধানের মূল পুঁজি। স্পর্শকাতর এসব তথ্য উপাত্ত নিয়ে আমাদের আজকের অনুসন্ধান। অনুসন্ধানের শুরুতেই একটি তদন্ত প্রতিবেদনের কয়েকটি লাইনে চোখ বোলানো যাক। যে প্রতিবেদনটি পিলখানা হত্যাকাণ্ডের পরের 18 কর্মদিবসের মধ্যে তৈরি করা হয়েছিল, কিন্তু আজও পর্যন্ত তা প্রকাশ করা হয়নি। কারণ এই প্রতিবেদনেই ঘটনার মূল রহস্য লুকিয়ে আছে। যদিও মূল ঘটনার 50 ভাগও প্রতিবেদনে উঠে আসেনি, যে কারণেই প্রতিবেদনের সীমাবদ্ধতায় বলা হয়েছে তদন্তের স্বার্থেই কমিটি কয়েকটি সংস্থার প্রধান গুরুত্বপূর্ণ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নিকট হতে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা আবশ্যক বলে মনে করেছে, কিন্তু পর্যাপ্ত সহযোগিতার অভাবে কাজগুলো করা সম্ভব হয়নি। ফলশ্রুতিতে পর্যাপ্ত তথ্য প্রমাণ সহ এই বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারীদেরকে শনাক্ত করা এবং ঘটনার পেছনের মূল কারণ বা মোটিভ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এছাড়া প্রতিবেদনের মন্তব্যে বলা হয়েছে তদন্ত কমিটি সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাসমূহ যেমন এনএসআই, ডিজিএফআই, র্যাব, সিআইটি এবং পুলিশের এসবিকে তাদের সংগৃহীত বিভিন্ন গোয়েন্দা তথ্য প্রয়োজনীয় প্রমাণাদি পেশাগত দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে কমিটির নিকট সরবরাহ করার জন্য অনুরোধ করেছিল, কিন্তু বর্ণিত সংস্থাসমূহ হতে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। প্রতিবেদনের এই লাইনগুলো পড়লেই বোঝা যায় পিলখানা হত্যাকাণ্ডের পরপর গঠিত ওই তদন্ত কমিটি ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করুক, এটা সরকার কিংবা সেনাবাহিনী কেউই চায়নি। ওই প্রতিবেদনের মতোই পিলখানা হত্যাকাণ্ডের সবকিছুই আমাদের থেকে আড়াল করে রাখা হয়েছে। 2009 সালের 25শে ফেব্রুয়ারি সকালে পিলখানায় দরবার শুরুর পর থেকে 26 তারিখ বিকেল 5টা পর্যন্ত সরকারের পক্ষ থেকে যা কিছু করা হয়েছে সবই জিম্মি হওয়া সেনা কর্মকর্তাদেরকে হত্যার উদ্দেশ্যে, কাউকে বাঁচানোর জন্য নয়। 25 তারিখ সকাল থেকেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, 3 বাহিনী প্রধান, ডিজিএফআই, এনএসআই প্রধান, সামরিক সচিব তারেক সিদ্দিকী সহ সকলেই সেনা কর্মকর্তাদের হত্যার মিশন সম্পূর্ণ করবার জন্যে শেখ হাসিনার তৎকালীন সরকারি বাসভবন যমুনায় অবস্থান করছিলেন। পিলখানার ঘটনায় বেঁচে আসা সেনা কর্মকর্তাদের একজন মোহাম্মদ জাহিদি আহসান হাবিব দরবার হলে গোলাগুলি শুরুর পর তিনিই প্রথম জেনারেল তারেক সিদ্দিকীকে ফোন করে বলেছিলেন তাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু তারেক সিদ্দিকী ফোন কেটে দেন। তারপর থেকে আর তারেক সিদ্দিকীকে টেলিফোনে পাওয়া যায়নি। আমাদেরকে যাতে সাহায্য করার জন্য, যাতে আর্মি যাতে আমাদেরকে হেল্প করে, তার জন্য আমি জেনারেল তারেককে আমি সাহায্য চেয়েছিলাম। আমি জেনারেল তারেকের সাথে জেনারেল শাকিলের কথা বলে দিয়েছিলাম আর্মিরা যাতে এখানে ইন্টারভেনশন করে, আর্মি যাতে পাঠায়, কিন্তু তারা কোনো
আর্মি পাঠায়নি বা আমাদের কোনো সাহায্য করা হয়নি। পিলখানা থেকে বেঁচে ফেরা মেজর জায়েদের বক্তব্যের অনুরূপ তথ্য অপ্রকাশিত সেই প্রতিবেদনেও উঠে এসেছে, যেখানে বলা হয়েছে আনুমানিক সকাল 9:30 ঘটিকায় মহাপরিচালক বিডিআর স্বয়ং প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, মহাপরিচালক র্যাব এবং মহাপরিচালক ডিজিএফআই এর সাথে ফোনে কথা বলেন। এ সময় বিডিআরের ডিজি সুনির্দিষ্টভাবে তাদেরকে জানান 44 রাইফেলস ব্যাটালিয়ন বিদ্রোহ করেছে। এছাড়াও অবরুদ্ধ অন্যান্য সেনা কর্মকর্তাগণও তাদের মোবাইলে সাহায্যের জন্য বিভিন্ন স্থানে টেলিফোন করেন ও SMS পাঠান। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সহকর্মীদের তাদের অসহায়ত্বের খবর জানান। সাহায্য প্রত্যাশায় আটকে পড়া কর্মকর্তারা জানায় দরবার হল বিদ্রোহী জওয়ানদের নিয়ন্ত্রণে। আমরা বন্দী, আর কথা বলা যাচ্ছে না, দ্রুত ব্যবস্থা নিন, আর হয়তো দেখা হবে না, তুমি ভালো থেকো, আমার সন্তানদের যত্ন নিও, ইত্যাদি ইত্যাদি। প্রতিবেদনের এতটুকু অংশ পড়লেই বোঝা যাচ্ছে যে সকাল 9:30টায় প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, র্যাব ডিজি এবং ডিজিএফআই, NSI সহ সকলেই বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের পরিণতি কি হতে যাচ্ছে তা জেনে গিয়েছিলেন। তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সাথে প্রায় 1 প্লাটুন আমার র্যাব ছিল, আমার সাথে আরো 2-3 জন অফিসার ছিল। আমি মেজর রাজনের কথা বলেছি, মেজর রাজন অলথু আমার সাথে ছিল, আমার সাথে আরো 2-3 জন পুলিশ অফিসার ছিল। মেজর জুলকার তখন সম্ভবত সে ক্যাপ্টেন জুলকার ছিল, ক্যাপ্টেন ইয়াসির ছিল। আপনার ওইদিকে আমার 5 নম্বর গেটে মেজর আমিন ছিল, আমার টুয়াইসি বর্তমানে সে প্রবাসী। মেজর আমজাদ ছিল, আমার সঙ্গে ছিল আরো আপনার এসপি শহীদ ছিল, আমার অ্যাডজুটেন্ট খালিদ, ক্যাপ্টেন খালিদ ছিল। তো অসংখ্য অফিসার, প্রায় 7-8 জন আমরা মিলিটারি এবং পুলিশ অফিসার সব মিলে প্রায় আমি মনে 7-8 আরো বেশি 10-12 জন আমরা 5 নম্বর গেটে ছিলাম। আমরা কিন্তু কমপ্লিটলি একটা অল্টারকেশনের ভিতরে ছিলাম। আমরা বারবার এই তৎকালীন আমি এডিজিকেই বেশি করে বলবো, কারণ এডিজি কর্নেল রেজানুর, আমি এখনো অবাক হচ্ছি যে এই ব্যক্তিটিকে কেন প্রশ্নের সম্মুখীন করা হয়নি। তখনও কিন্তু সুযোগ ছিল তাকে প্রশ্ন করার, তখন করা হয়নি, কিন্তু এখনো কেন করা হচ্ছে না। এই ব্যক্তিটি কিন্তু আমাদেরকে বারবার বাধা দিয়েছে যে আমরা যেন ভিতরে প্রবেশ না করি। যে যমুনা ভবনের থেকে সে বারবার বলছিল এবং রেফারেন্স দিচ্ছিল প্রাইম মিনিস্টারের, যে উনি বলেছেন একটা আলোচনা হবে, কেউ যেন আমরা এখানে বিডিআর গেটে কোনো ধরনের আক্রমণ না করি এবং ভিতরে ঢোকার চেষ্টা না করি। ততক্ষণে সেনাবাহিনী এবং র্যাবের বেশ কয়েকটি দল পিলখানার বিভিন্ন গেটে অবস্থান নিয়েছিল। ভেতরের পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সেই খবর তাদের কাছেও পৌঁছেছিল, কিন্তু তাদেরকে পিলখানার ভেতরে অভিযান চালানোর পথে বাধা সৃষ্টি করে রেখেছিল সেই একই জায়গা থেকে। রেজাকে সেখানে কর্নেল রেজানুর খান, র্যাবের এডিজি, সে থামায় দেয় যে কোনোভাবে, সে ঢুকতে পারে নাই। সেটা কিন্তু আমি বলতেছি অ্যারাউন্ড 9 AM আমরা আসবার আগে, যেটা আমাকে রেজা, আমি ওখানে যাওয়ার পরে 10:30টার সময় রেজা আমাকে ব্রিফ করে যে স্যার এই অবস্থা, আপনারা কি ঢুকতে পারবেন? তখন আমি জেনারেল হাকিমকে বলি, উনি বললেন যে না, এখন ঢোকা যাবে না। CGS, চিফ অফ জেনারেল স্টাফ, জেনারেল মঈন তো তখন পতিতা হাসিনার কাছে বঙ্গভবনে বসে অপেক্ষা করতেছে আদেশ শুনবার জন্য, নিজে থেকে কোনো সেনাপ্রধান হিসেবে কোনো অর্ডার দেয় নাই। এখানে একটা জিনিস ক্লিয়ার করি, এই বিডিআর অপারেশনের সময় 3 জন, এটা তো আর্মির অ্যাকশন, এটা কোনো পলিটিক্যাল কোনো কিছু হওয়ার কথা না, 3 জনের কমান্ডের দায়িত্ব ছিল। একটা ছিল সেনাপ্রধান জেনারেল মঈনু আহমেদ, সে যেহেতু হাসিনার সাথে বসে আছে গণভবনে, তখন কিন্তু যমুনায়, গণভবন না যমুনায় বসে আছে। আর তার বর্তমানে চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল সিনাইব জামালি, তার আদেশ দেওয়ার কথা, হ্যাঁ ভিতরে ঢুকো। আর অন দ্য স্পট কমান্ডার একজন। এখানে আমরা অনেক অফিসার ছিলাম, কিন্তু সবাই কমান্ডার দায়িত্ব সেখানে পায় না। নিয়ম অনুযায়ী ব্রিগেডিয়ার জেনারেল হাকিমের অন দ্য স্পট কমান্ডার, 3 জনের একজনের কাছ থেকে যদি আমরা আদেশ পাইতাম, আমরা ভিতরে ঢুকতাম। অনুমতি দিচ্ছে করে চলতে থাকে কালক্ষেপণ। 9:30 থেকে শুরু করে 11টার মধ্যেই বেশিরভাগ অফিসারদের হত্যা করা হলেও কিছু কর্মকর্তা পালিয়ে যাবার কারণে হত্যার মিশন অসম্পূর্ণ থেকে যায়, যা শেষ করতে সময় লাগে পরদিন বিকেল 5টা পর্যন্ত। তবে দরবার হলের সামনের হত্যাকাণ্ড শেষে খুনিদের প্রথম দলকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হয়। 12:30 পিলখানার 3 নম্বর গেটের সামনে বিডিআরের পক্ষ থেকে শতাধিক মানুষের একটি মিছিল বের করা হয়। এসব মিছিল থেকে বিডিআর জওয়ানদের দাবি দেওয়ার প্রতি সমর্থন ব্যক্ত করে জয় বাংলা, জয় বিডিআর, বিডিআর জনতা ভাই ভাই ইত্যাদি স্লোগান দেওয়া হয়েছিল।
জয় বাংলা মিছিল করা ওই দলটি ভেতরে ঢুকার কিছুক্ষণ পর বেরিয়ে আসে সংখ্যায় দ্বিগুণ হয়ে। ধারণা করা হয় ওই মিছিলের মাধ্যমেই খুনিদের একটি অংশকে ভেতর থেকে নিরাপদে বের করে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়। যেখানে আর্মির অপারেশন, আর্মির করবার কথা, সেখানে বিভিন্ন আওয়ামী লীগের পলিটিক্যাল লোকজন ভিতরে ঢুকতেছে যাইতেছে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে অফিসারদের কাছে বাইনকুলার, তাপস, মির্জা আজম, নানক, শেখ সেলিম, এরা সবাই কিন্তু যাওয়া আসা করতেছে ভিতরে। এবং এর মধ্যে আবার দেখলাম কি ছাত্রলীগ যুবলীগ মিলে একটা মিছিল বলে ওই নিউ মার্কেটের গেট থেকে ঢুকলো, তারা 20-25 জন হবে। তারা ঢুকে ওখানে কিছুক্ষণ, পুরাটা তার দেখা যায় না। আবার ঘন্টাখানেক পরে দেখলাম কি সেই মিছিল, তাদের হাতে কিন্তু আওয়ামী লীগের ব্যানার আছে। সেই মিছিল বের হয়ে যাচ্ছে, সেটা সংখ্যা হচ্ছে লোকের এখন 100 থেকে উপরে, 100-125 জন ঢুকছিল, 25 জন বাইরে হয়ে যাচ্ছে। সাথে সাথে আমরা সেটে যারা ছিল তাদেরকে জানালাম যে দেখো এই মিছিলটাকে আটকাও, এদের মধ্যে থেকে কিন্তু ভিতরে যারা কিলার তারা বের হয়ে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হইতেছে। বিডিআর কমপ্লেক্স যে ভিতরে যত সৈনিকরা ছিল তখন সবাই জাগো বলে যে যেদিকে পারলো বাইরে বেরিয়ে চলে গেল। এটা হওয়ার কথা না। একটা ট্রেন সোলজার একটা এইভাবে পালিয়ে যেতে পারে না, যখন যতই গুলি হোক, কেননা তার কাছে কোনো অর্ডার আসেনি। এবং এই সময় কিছু অফিসারও কিন্তু পালিয়ে গিয়েছিল। তো আমাদেরকে বের করতে হবে হু অল অর, মানে ওই অফিসাররা কারা কারা। এই সময় পালানোর কথা না। দুপুর 1:30। খুনের প্রথম পর্ব শেষ হবার পর শুরু হয় দ্বিতীয় পর্ব। বেলা বাড়ার সাথে সাথে দরবার হলে নৃশংস হত্যাযজ্ঞের খবর ছড়িয়ে পড়ে পুরো পিলখানায়। এতে অধিকাংশ বিডিআর সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বিডিআর সদস্যরা যেভাবে পেরেছে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু বাকি অফিসারদের খুঁজে বের করে হত্যার জন্য সরকারের আরও কিছুটা সময় প্রয়োজন ছিল, যে কারণে বিডিআর জওয়ানদের চাঙ্গা করতে শুরু হয় সরকারের নতুন ষড়যন্ত্র। নাটকের এই পর্বে মঞ্চে আসে মুন্নি সাহা এবং জয় মামুন, যারাই প্রথম গুজব ছড়িয়ে দেন পিলখানায় অপারেশন ডাল ভাতের টাকা নিয়ে অসন্তোষের কারণেই বিডিআরের ডিজিকে জিম্মি করেছে বিডিআরের জওয়ানেরা। এর পরপরই সেনাবাহিনী নিয়ে নানা ধরনের উস্কানিমূলক তথ্য প্রচার করতে থাকে বিশেষ কয়েকটি গণমাধ্যম। অফিসারদের কি অবস্থা? অফিসার যারা ছিল দরবার হলে যারা ছিল তাদের কি অবস্থা? তারা অনেকে ভেঙে গেছে, অনেকে আমাদের জিম্মিতে আছে, তাদেরকে কিছু করা হয়নি। ওরা খুব ভালো হয় জানে বিডিআর এর প্রতি কি অন্যায় অবিচার চলে। আপনাদের তো অনেক দিনের এটা ক্ষোভ, আজকে কেন? আজকে কোন পরিপ্রেক্ষিতে এটা করলেন? উনি বোঝেন না, উনি খালি আশা দেয়। এখন আমরা ওনাদেরকে আটক অবস্থায় রাখছি যাতে আমাদের দাবিগুলা মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দাবি মানবেন। দেখছিলেন মুন্নি সাহার সঙ্গে বিশেষ। এ সময় নিজেদের লেখা বিভিন্ন ধরনের লিফলেট বিডিআরের নামে প্রচার করে গুজব ছড়াতে থাকে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। পিলখানার ভেতরেও ততক্ষণে বিডিআরের মাঝে ছড়িয়ে দেওয়া হয়েছে মিডিয়া এবং জনগণ আমাদের সাথে আছে। অপারেশন ডাল ভাতের টাকা মেরে খাওয়া সেনাবাহিনীর প্রতি এমনিতেই অনেকের ক্ষোভ ছিল, তার উপর সেনাবাহিনী যে কোনো সময় হামলা চালাতে পারে এমন গুজব ছড়িয়ে অস্ত্র হাতে তুলে দেওয়া হয় বিডিআরের সাধারণ জওয়ানদের হাতে। একদিকে আওয়ামী লীগের বিডিআরের পক্ষে মিছিল, অন্যদিকে গণমাধ্যমের উস্কানিতে হত্যাকাণ্ডে অংশ নেয়নি এমন অনেকেও দুপুরের পর বিদ্রোহী হয়ে ওঠে। জিনিসপত্রের দাম কারা বাড়াইছে শুনবেন? অরিজিনাল সেনা কর্মকর্তারা বিডিআর কে দিয়ে দাম বাড়াইছে। আস্তে আস্তে বর্ডার থেকে সমস্ত মাল নিয়ে আসতো, নিয়ে আসা স্ট্রোক করতো বিডিআর এর প্যারেড গ্রাউন্ডে। স্ট্রোক করে সেই মালগুলি দেশবাসী মাধ্যমে অনেক দিন পর সাপ্লাই করতো, যার কারণে অনেক দাম বেড়ে যেত জিনিসগুলির। যত ডাল ভাতের টাকা আছে সব মেরে খেয়ে ফেলেছে। ডাল ভাতের নামে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে, কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে ডাল ভাতের নামে। এরই মধ্যে গণভবনের নতুন ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানককে পিলখানার 4 নম্বর গেটে পাঠানো হয়। পিলখানার চারপাশের এলাকা থেকে বাড়িঘর ফেলে মানুষ যখন সরে যাচ্ছিলেন, তখন বীর দর্পে 4 নম্বর গেটের দিকে এগিয়ে যান আওয়ামী লীগের তৎকালীন এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ফজলে নূর তাপস এবং হুইপ মির্জা আজম। অন্যদিকে প্রস্তুত ছিলেন সাংসদ মাহবুবারা গিনি এবং ওয়ারেসাত হোসেন সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী। একজন মহিলা এমপি, তো মহিলা এমপিকে কাছে আসার পরে তখন আমি চিনতে পেরেছিলাম। তো আর ওনাদের দুজনকে তো আমি চিনি। তো ওনারা এসে আসে দাঁড়ানোর পরে ফরজুল কারোর কাছে এসে মহিলারা জিজ্ঞেস করলেন যে আমি কি একটা সাদা পতাকা পেতে পারি? তো স্যার তখন পিছন দিকে ঘুরে তাকালেন, ঘুরে তাকিয়ে সৈনিককে জিজ্ঞেস করলেন যে তোমাদের কারোর কাছে কোনো সাদা পতাকা বা এরকম কোনো কিছু আছে কিনা। তো তৎপরবর্তীতে ওখান থেকে ওরকম সাদা পতাকা কোনো কিছু না পাওয়াতে উনি স্যার বললেন যে আমার কাছে একটা রুমাল আছে, এটাতে চলবে কিনা। উনি ওটা দিয়ে দিলেন, বাট ওনারা
এই সময় স্যার কিন্তু ওনাদেরকে জিজ্ঞেস করলেন যে আপনারা যে এখান দিয়ে যাবেন তো ওখান থেকে গুলি হচ্ছে, তো তখন ওই মহিলা এমপি গিনি বলেছিলেন যে না আমাদেরকে গুলি করবেন বা গুলি আসবেন আমাদের দিকে, আপনি এটা নিয়ে চিন্তা করবেন। তো এই জিনিসগুলো কিন্তু কিছু সিগনিফিকেন্ট জিনিস, তখন এগুলো অর্থ বুঝি নাই যে ওনারা এইভাবে এত কনফিডেন্ট কি, বাট এগুলো যেমন পরবর্তীতে জীবনে আসার পরে আমি বুঝতে পেরেছি যে আচ্ছা এইটার মানে তাহলে এই জিনিসটা দাঁড়ায়। আওয়ামী লীগের ওই প্রতিনিধি দলকে পেয়ে বিডিআর সদস্যরা মনে করেছিল তারা হয়তো বিডিআরকে বাঁচাতেই এসেছিল, কিন্তু এটাই ছিল বিডিআরের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ, যেই ফাঁদে পা দেয় পিলখানা হত্যাকাণ্ডের পুরো দায় বিডিআরের উপর চলে আসে। পিলখানার 4 নম্বর গেটে যখন নানক আজমদের নেতৃত্বে আওয়ামী লীগের একটা দল পিলখানার ভেতরে পৌঁছায়, তখন বিডিআরের পোশাক পরা কিছু লোক তাদের সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন। তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা জানা না গেলেও এর পরপরই বিডিআরের কয়েকজন ব্যক্তিকে সামনে নিয়ে আসা হয় যাদের নাম এর আগে কখনো শোনা যায়নি। তাদের মধ্যে একজন ডিএডি তৌহিদ, যাকে আমরা পিলখানা হত্যাকাণ্ডের কথিত মূল হোতা হিসেবে এতদিন ধরে জেনে এসেছি। নানক আজমদের সাথে বৈঠক করা ওই দলটি ডিএডি তৌহিদ সহ কয়েকজন ডিএডিকে খুঁজতে থাকেন। বিডিআরের পোশাক পরা ওই দলটি ডিএডি তৌহিদের পিলখানার বাসায় গিয়ে তৌহিদের সন্ধান চেয়েছিলেন, কিন্তু বিডিআরের পোশাক পরা থাকলেও ডিএডি তৌহিদ সেনাবাহিনী নাকি বিডিআরের কর্মকর্তা সেটাও তারা জানতেন না। আমার বাসার সামনে নেম প্লেট ছিল তৌহিদ লেখা, জিজ্ঞেস করতেছে যে তৌহিদ উনি কি বিডিআর না আর্মির? আমি বলছি উনি বিডিআর এর র্যাঙ্ক কি? ডিএডি কি আর্মির না বিডিআর এর? মানে ওনারা এটাও চিনে না যে ডিএডি র্যাঙ্ক আর্মি বিডিআর এ হয়, বুঝেন? তাহলে ডিএডি তৌহিদের পরিবারকে ভয়ভীতি দেখিয়ে তার অবস্থান জানা হয়। এরপরই প্রথমবারের মতো দৃশ্যপটে আসেন ডিএডি তৌহিদ, ডিএডি আব্দুর রহিম সহ বেশ কয়েকজন বিডিআরের সৈনিক, যাদেরকে বিডিআর বিদ্রোহের নেতা পরিচয় দিয়ে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে। বেলা 3:40 বিডিআরের 14 দলের একটি প্রতিনিধি দল শেখ হাসিনার বাসভবন যমুনায় প্রবেশ করেন। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে করা গোপন সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিডিআরের ওই প্রতিনিধি দলটি যমুনায় শেখ হাসিনার সাথে বৈঠকের সময় সেখানে আর কাউকে থাকতে দেওয়া হয়নি। অর্থাৎ পিলখানার ভেতরে সেনা কর্মকর্তাদের ভাগ্যে কি ঘটেছিল সেই খবর একমাত্র শেখ হাসিনাকেই জানানো হয়েছিল। যমুনায় বৈঠক শেষে বিডিআরের প্রতিনিধি দল গেটের বাইরে আসার পর অপেক্ষমান সাংবাদিকদের সাথে কথা বলেন। সেখানে নানান প্রশ্নের জবাব দেওয়ার পর ভেতরে কতজন শহীদ হয়েছেন সেটা নিয়ে জিজ্ঞেস করতেই ডিএডি তৌহিদকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় জাহাঙ্গীর কবির নানক। হাসিনার সাথে বিডিআরের সেই বৈঠকের মূল উদ্দেশ্য অফিসারদেরকে বাঁচানো কিংবা বিডিআরের আত্মসমর্পণ নয়, বরং বিডিআরকে জানিয়ে দেওয়া হয়েছিল কোনোভাবেই আত্মসমর্পণ করা চলবে না। যদিও বৈঠকের পর জানানো হয় বিডিআর অস্ত্র সমর্পণে রাজি হয়েছেন, কিন্তু ডিএডি তৌহিদকে পিলখানার ডিজি বানানো থেকে শুরু করে পিলখানার পরবর্তী ঘটনাবলী সবই ছিল শেখ হাসিনার তৈরি করা নাটকেরই অংশ। মাননীয় প্রধানমন্ত্রী তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে, বিডিআর সদস্য ভাইদের আবেদনের পরিপ্রেক্ষিতে আজকের ঘটনার সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। সে বৈঠকের পর রহস্যজনক একটি বিষয় লক্ষ্য করা যায়। শেখ হাসিনা বিডিআরের প্রতিনিধি দলের সাথে বৈঠকে পিলখানায় আটকে পড়া নারী ও শিশুদের মুক্তির দাবি করলেও জিম্মি থাকা সেনা কর্মকর্তাদের মুক্তির বিষয়ে কোনো কথা বলেননি। ভিতরে যারা মহিলা, শিশু, সন্তানাদি নিয়ে যারা আটকা পড়েছেন হেডকোয়ার্টারের ভিতরে, তাদেরকে এই মুহূর্তে তারা যাওয়ার পরিস্থিতি ব্যবস্থা করে দিবেন। কেন শুধুই নারী শিশুদের মুক্তি চাওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর জানতে আমরা 2009 সালের একটি জিজ্ঞাসাবাদের অডিও শুনে আসব, যেখানে পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্ত হিসেবে জাহাঙ্গীর কবির নানককে সেনাবাহিনীর বিশেষ একটি তদন্তকারী দল জিজ্ঞাসাবাদ করেছিলেন। যদিও সেই অনুসন্ধান আর চলতে দেওয়া হয়নি, তারপরেও সেদিনের জিজ্ঞাসাবাদে কি কথা হয়েছিল তার পুরো ক্যাসেটটি সেনাবাহিনীর একটি সূত্র আমাদের কাছে পাঠিয়েছে। এত বড় একটা নেগোসিয়েশন হলো, ডিজি এবং অফিসার বা ফ্যামিলিদের বেরিয়ে আসার ব্যাপারে কোনো আপনার স্টেটমেন্টও ছিল না, বা না বলছি যে আপনার মানে এটা নেগোসিয়েশন ডিলের মধ্যে এটা হলো না কেন যে ঠিক আছে তোমরা এটা রাখো, এটা ছাড়ো, অস্ত্র দাও, এই কন্ডিশনস টার্মস অফ কন্ডিশনস সবাইকে ছেড়ে দিবে না, তাহলে তো কেউ যাবে নিয়ে আসবে বা ডিজির সাথে কথা হবে, আচ্ছা ঠিক আছে সাধারণ ক্ষমা হবে, কিন্তু তার আগে আমি ডিজির সাথে কথা বলে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ওনারা ঢুকলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। না ওইটা আমি বলতেছি যখন সাধারণ ক্ষমা ঘোষণার আগে অ্যাটলিস্ট লাস্ট একটা কন্ডিশন হওয়া উচিত ছিল যে আমি ডিজি যেহেতু আটকাছে বলতেছো, সুতরাং তোমাদের কাউকে পাঠাও, ডিজির সাথে আমি কথা বলে নিশ্চিত হতে চাই।
মানে তখন কিন্তু অলরেডি দেশের 16 কোটি মানুষ কোনো না কোনোভাবে আন্দাজ করে ফেলছে যে ডিজি মারা গেছে 4টার সময় প্রাইম মিনিস্টার অফিসে যখন আলাপ হয়। তা এই আলাপের মধ্যে ডিজির মৃত্যুর বিষয়টা আসলো না কি করে, বা অল ইন্টেলিজেন্স সোর্সেস মিস করলো কি করে, যে আপনার কোনো প্রেস ব্রিফিংয়েও এটা আসলো না অফিসার বা তার ফ্যামিলি? সরি, আসছে। আমি এই যে বিষয়টা আমার কাছে আপনার প্রেস ব্রিফিংয়ে শুধু জিম্মির ব্যাপার এসছে, বা ডিজি বা তার অন্যান্য অফিসারদের রিলিজের ব্যাপারে যারা আটক আছেন তাদেরকে পার্টিকুলার ডিজি কথা বলা হয়নি স্যার। আমার কথাই নাই, কিন্তু বলা ছিল যাদেরকে জিম্মি করছেন, বাট ইট ওয়াজ এ ক্যাজুয়াল কথা, নট না যে অফিসার ওকে ডিজি এবং অফিসাররা ফেরত আসবে অথবা 10 জন থাকবে বাকিরা কিন্তু ওই ডিজি বিং দ্য মেইন সেন্টার ফোকাল পয়েন্ট অফ পিডিআর, আমাদের কিন্তু প্রথমে আসলে ডিজি আছে কিনা এই জিনিসটা কিন্তু কোথাও কোনো প্রেস ব্রিফিং এ কোথাও, মানে সাধারণ ক্ষমার আগে তো এই কন্ডিশন হতে হবে, যেটা হত্যাকারী তো সাধারণ ক্ষমা পেতে পারে। অল এরকম কিন্তু আলোচনা হয়েছে, কিন্তু পার্টিকুলারলি ডিজি বলানের শুধু ওখানে বলা ছিল যে যে সকল মহিলা, শিশু এবং অফিসাররা যারা জিম্মি, এই শব্দটা বলা হচ্ছে। আপনি বলেছেন যে সমস্ত মহিলা, শিশু, বাট ইউ নেভার টকড অ্যাবাউট অফিস ডিজি এবং অন্যান্য অফিসার। স্যার, আমি আপনাকে আপনার ভিডিও ক্লিপটা শোনাতে চাচ্ছি না, একটু আমি দেখেন। সেনা কর্মকর্তাদের মুক্তি না চাওয়াটা কোনো ভুলবশত ঘটনা নয়, বরং শেখ হাসিনা জানতেন ওইসব কর্মকর্তাদেরকে এরই মধ্যে হত্যা করা হয়েছে, যে কারণেই তাদের মুক্তি না চেয়ে বরং নিহত সেনা কর্মকর্তাদের লাশ গুম এবং বেঁচে যাওয়া বাকি কর্মকর্তাদের খুঁজে খুঁজে মারার জন্য আরও কালক্ষেপণ করা হয়েছিল। সে কারণে বৈঠক শেষে বিডিআরের সদস্যরা পিলখানায় যাবার পর আবারও নতুন করে গোলাগুলি শুরু হয়। অপ্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ সময় বিদ্রোহীরা তাদের অপকর্মের সুবিধার্থে পিলখানার অভ্যন্তরে বিশেষ বিশেষ স্থানে বিদ্যুৎ নিভিয়ে দেয়, কিন্তু সরকারের পক্ষ থেকে ওইসব এলাকায় বিকল্প ব্যবস্থায় আলোকিত করার কোনো ব্যবস্থা করা হয়নি এবং তদন্তকারী দল এ ব্যাপারে কোনো সদুত্তরও দেয়নি। প্রতিবেদনের পরের অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে সরকার ঘোষিত সিদ্ধান্ত ও আলোচনার প্রেক্ষিতে পিলখানার ভেতরে আটককৃত অফিসার ও তাদের পরিবারের সদস্যদের বের করে আনার সুযোগ হতে পারে, এ চিন্তায় ডিএমপির 10টি ট্রাক ও 10টি বাস 4 নম্বর গেটের সামনে নিয়ে যাওয়া হয়। সেই 10টি ট্রাক ও 10টি বাসে করে কাদেরকে নেওয়া হয়েছিল সেই প্রশ্নের উত্তর পাওয়া গেলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। রাত 8টায় হোটেল আম্বালাইনে শুরু হয় নাটকের আরেক পর্ব। বিডিআর প্রতিনিধি দলের সাথে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের আবারও বৈঠক শুরু হয়। এ সময় তার সাথে পুলিশের আইজিপি, র্যাবের ডিজি, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ছাড়াও যথারীতি নানক ও আজমও উপস্থিত ছিলেন। এসব আলোচনাগুলোতে আসলে বিডিআরের কোনো সিদ্ধান্ত জানানোর সুযোগ ছিল না। সরকারের পক্ষ থেকে যা সিদ্ধান্ত নেওয়া হতো সেটাই বিডিআরের দাবি বলে প্রচার করা হয়েছে। ওই মিটিং শেষে গণমাধ্যমকে আবারও জানানো হয় বিডিআর অস্ত্র সমর্পণে রাজি হয়েছেন, তবে সেনাবাহিনীর কাছে নয়, তারা পুলিশের কাছে অস্ত্র সমর্পণ করবেন। কথা মতো রাত 1টায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এবং পুলিশের মহাপরিদর্শক সহ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী একটি বিশেষ গাড়ি যোগে পিলখানার ভেতরে প্রবেশ করেন। আওয়ামী লীগের প্রতিনিধি দলের পিলখানায় যাবার মূল উদ্দেশ্য কী ছিল সেটা পরিষ্কার হয়ে যাবে তাদের সন্দেহজনক কিছু কার্যক্রম দেখলেই। প্রতিনিধি দলের প্রথমেই সেনাবাহিনীর জিম্মি থাকা কর্মকর্তাদের খুঁজে বের করার কথা থাকলেও সাহারা খাতুন সহ প্রতিনিধি দলটি কয়েকটি বাসায় গিয়ে মাত্র 15 জনকে উদ্ধার করে নিয়ে আসেন। অথচ সেনাবাহিনীর কর্মকর্তারা কোথায় আছেন, তাদের পরিবারের কি পরিণতি হয়েছে, এ ব্যাপারে কোনো আগ্রহ দেখায়নি আওয়ামী লীগের ওই প্রতিনিধি দলটি। গণমাধ্যম যেন এ বিষয়ে কোনো প্রশ্ন তুলতে না পারে সেজন্যও শুধুমাত্র বিটিভির একজন পরীক্ষিত আওয়ামী সাংবাদিককে পিলখানার ভেতরে নিয়ে যাওয়া হয়, যার নাম মুশফিকা নাজনীন, যিনি মুন্নী শাহর ঘনিষ্ঠ বান্ধবী। 25 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনের সব অপকর্মের সাক্ষী সাংবাদিক মুশফিকা নাজনীনকে জিজ্ঞাসাবাদ করলে ওই রাতের অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে। সেই রাতে সবচেয়ে রহস্যজনক ঘটনা হলো, হোটেল আম্বালায় বৈঠক শেষে সাংবাদিকদের জানানো হয়েছিল বিডিআর সেনাবাহিনীর পরিবর্তে পুলিশের কাছে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে। অথচ সরকারের প্রতিনিধি দলটি 10,000 বিডিআরের অস্ত্র জমা নিতে পিলখানায় আইজিপি ছাড়া কোনো পুলিশ সদস্য তাদের সাথে নেয়নি। ভেতরে কেন পুলিশ নিয়ে যাওয়া হয়নি সেই বিষয়টি জানতে 2009 সালের 27শে ফেব্রুয়ারি অ্যাডভোকেট কামরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারী দল। সেই রেকর্ডের একটি কপি আমাদের অনুসন্ধানে উঠে এসেছে। কোর্টের থেকে যখন বেরিয়ে আসেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে ঠিক আছে আপনারা জমা দিতে থাকেন, আমরা যাই। না জমা রাখার পরে যেটা উনি বাইরে এসেও মিডিয়াকে বলেছিলেন, হ্যাঁ ওনারা জমা দিচ্ছেন, আমি চলে আসছি। হ্যাঁ এইটাই মনে হয় এরকম চাবি নিছে না দিছে, সকাল পর্যন্ত তারা সব জমা করে দেবে, সকাল পর্যন্ত তারা সব জমা করে দেবে। আমাদের 8টা সাড়ে 8টার মধ্যে আমরা আবার পুলিশের হ্যান্ড ওভার করে দেবে পিটিআই। এটাই কিন্তু ফাইনাল কথা আমাদের সাথে। সেই অনুযায়ী সকালে আমরা গেছিও আবার
মানে পুলিশকে হ্যান্ড ওভার করবে, কিন্তু কোনো পুলিশ যায়নি ভিতরে। সহকারে তো পুলিশ না বলছি যে না, রাত্রে যে হ্যান্ড ওভার হলো, রাত্রে তো পুলিশের কাছে যায় নাই অস্ত্র, সুতরাং তাদের কাছে ছিল, তাদের কাছে রয়ে গেল। পুরো ঘটনাটা যে পরিকল্পিত সেটা বিটিভির ধারণ করা ওই ফুটেজ দেখলেই বোঝা যাবে। বিডিআরের সকল সদস্যের অস্ত্র সমর্পণ করার কথা থাকলেও হাতে গোনা কয়েকজন তাদের অস্ত্র জমা দেয়। ছোট একটি টেবিলের উপর যখন বিডিআর সদস্যরা অস্ত্র জমা দিচ্ছিল, ঠিক একই সময়ে অন্য বিডিআর সদস্যরা অস্ত্র হাতে নিয়ে বীরের মতো পাশে হাঁটাহাঁটি করছিলেন। ঘটনার এখানেই শেষ নয়। অস্ত্র সমর্পণের নাটক শেষে যারা অস্ত্র জমা দিয়েছিলেন তারাই আবার জমা দেওয়া অস্ত্রগুলো হাতে তুলে নিচ্ছিলেন। বিটিভির ক্যামেরাম্যান হয়তো ভুলক্রমে নাটকের বাইরের ওই দৃশ্য ধারণ করে ফেলেছিলেন। 25 তারিখ রাত যতই গভীর হয়েছে, সরকারের ষড়যন্ত্র ততই দিনের মতো পরিষ্কার হতে থাকে। সরকারের পরিকল্পনায় রাতে বিডিআরের আত্মসমর্পণের দাবি করে পিলখানায় ঢোকা সরকারি প্রতিনিধি দল ভোর 4:10 বেরিয়ে আসে নিজেদের বাছাই করা মাত্র 15 জন জিম্মিকে উদ্ধার করে। তাহলে মানে যে কোনো হোস্টেজ রেস্কিউ, মানে যে কোনো হোস্টেজ রেস্কিউ অপারেশনে প্রথম তো আমার হোস্টেজের কে কে আছে, অফিসার এবং তার পরিবার, কয়জন অফিসারকে আমার সাথে আনলাম, কয়জন প্লাস হোস্টেজের মধ্যে সব থেকে বড় হোস্টেজ যেটা ডিজি এবং তার পরিবার, তাদের কেউই আসলো না। তাদের বেঁচে আছে না মরে গেছে তাও জানলাম না। তাহলে হোস্টেজ অপারেশন কি হবে? রেস্কিউ করতে যান, ইনসিডেন্টালি তখন নাটকের পর নাটক শেষে পরদিন সকাল শুরু হয় আরেক নাটকের মধ্য দিয়ে। 26 তারিখ সকাল 9টায় কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং ব্যারিস্টার তাপস আবারও পিলখানার 4 নম্বর গেটে উপস্থিত হন। ওদিকে 3 নম্বর গেটে আওয়ামী লীগের 200-300 নেতাকর্মী উপস্থিত হয়ে আবারও বিডিআরের পক্ষে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে মিছিলটি পিলখানার ভেতরে ঢুকে যায়। তবে ভেতরে যে কজন ঢুকেছিলেন তার চেয়ে কয়েক গুণ বেশি লোকজন নিয়ে পিলখানা থেকে কিছুক্ষণ পরে বেরিয়ে আসে আওয়ামী লীগের ওই মিছিলটি। 27 তারিখ তো 26 তারিখে একটা মাইক্রোবাসে করে বাইরের যে লোকেরা ভেতরে ঢুকেছিল তারা বের হয়ে যায়। 26 তারিখ দুপুর 2:30 12 সদস্যের মহাজোট মধ্যস্থকারী কমিটি গঠন করা হয়। আওয়ামী লীগ নেতা আব্দুল জলিলের নেতৃত্বে এই কমিটি আবারও হোটেল আম্বালাইনে বিডিআরের সাথে লোক দেখানো বৈঠক করেন। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক এবং মির্জা আজম আবারও 4 নম্বর গেট দিয়ে পিলখানায় প্রবেশ করেন। বিকেল 5টায় শেষবারের মতো আবারও ঘোষণা দেওয়া হয় বিডিআর অস্ত্র সমর্পণ করবে। মজার বিষয় হলো বিডিআর এবার আর পুলিশ কিংবা সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দেওয়ার কোনো শর্ত দেয়নি। তবে শর্ত না থাকলেও পুলিশের মাধ্যমে পিলখানার নিয়ন্ত্রণ নেয় সরকার। এর পরপরই শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, পরিস্থিতি এখন সম্পূর্ণ সরকারের নিয়ন্ত্রণে। নানা ধরনের গুজব ছড়িয়ে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টাও মহল বিশেষ করছে, সে বিষয়েও সকলকে সজাগ থাকার আমি অনুরোধ জানাই। 27 তারিখ বাংলাদেশের মানুষের ঘুম ভেঙেছে ইতিহাসের নারকীয় এক হত্যাকাণ্ডের সাক্ষী হয়ে। শোকে বিহ্বল জাতির মেধাবী 57 কর্মকর্তার ক্ষত বিক্ষত এক একটি মরদেহ যেন গোটা জাতিকে দুমড়ে মুচড়ে শোকে স্তব্ধ করে দিয়েছিল। এভাবেই শেষ হয় শ্বাসরুদ্ধকর পিলখানা ট্র্যাজেডির 33 ঘন্টা। পিলখানার ঘটনা নিয়ন্ত্রণে আনতে কেন 2 দিন সময় লাগলো? একজন অফিসারকেও জীবিত উদ্ধার না করলে সরকার এই 2 দিনে আসলে কি পদক্ষেপ নিয়েছিল সেটা জানতে আমরা পিলখানা হত্যাকাণ্ডের শেষ 1 ঘন্টার একটি ঘটনা দেখে আসব। 27 তারিখ বিকেল 5টায় বিডিআরের অস্ত্র সমর্পণের ঘণ্টাখানেক আগে শেখ তাপসের নেতৃত্বে একটি দল শেষবারের মতো মাইকিং করে জীবিত কেউ থাকলে বের হয়ে আসার অনুরোধ করেছিলেন। মাইকিং শুনে যেসব সেনা কর্মকর্তারা জীবন বাঁচাতে গাড়ির কাছে গিয়েছিলেন তাদের একজন ক্যাপ্টেন তানভীর, যার লাশ এখনো খুঁজে পাওয়া যায়নি। আমাদের হাতে আসা একজন সিপাহীর জিজ্ঞাসাবাদের একটি রেকর্ডে ক্যাপ্টেন তানভীর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। উনি হচ্ছেন আমাদের এমপি তাপস। তখন উনি আমার দিকে বড় বড় করে চোখ থেকে তাকালেন, এমপি তাপস। ওনাকে বলছে ঠিক আছে তাহলে গাড়িতে উঠে। আমি বললাম স্যার আমাকে নিয়ে যান, আমি এখানে একা কি করবো? বলছে না তুমি 1 নম্বর গেট দিয়ে, তারপরে বলতো 1 নম্বর গেট দিয়ে তুমি বাইরে চলে যাও। বুঝলে ওনাকে গাড়িতে উঠে চলে যাবে। এর মধ্যে তার দিয়ে স্যার আমার ঘাটে হাত রাখে একে বলে মহিত তুমি কোনো চিন্তা করো না, তুমি বাসা চলে যাও। চলে গেলেন গাড়ি নিয়ে, আমি চলে আসলো।
অনুসন্ধানে জানা যায় বিডিআর সৈনিকদের জিজ্ঞাসাবাদের সময় গোপনে রেকর্ড করা এই বক্তব্যটি সিপাহী মুহিতের, যিনি বিডিআর হত্যা মামলার ৭০ নম্বর আসামি। জিজ্ঞাসাবাদের সময় একজন সেনা কর্মকর্তার কাছে সিপাহী মুহিত ক্যাপ্টেন তানভীরের ভাগ্যে আসলে কি ঘটেছিল তার বিশদ বর্ণনা দিয়েছেন। কোনোভাবেই কিছু হয় না। উনি এখান থেকে ফোনে কথা বললেন, আমার মোবাইলে কথা বললেন, দিঘার এক জায়গায় সার বললেন, আরেক জায়গায় চুরি করে কথা বললেন। তখন আমার মোবাইলেরও সার্চ নাই, মোবাইল বন্ধ হয়ে গেছে, আমিও কথা বলতে পারলাম না। আমি আরো সারা রাত রাগারাগি করে আপনার জন্য আমিও আমার পরিবারের সাথে কথা বলতে পারলাম না। সিপাহী মুহিতের বক্তব্য অনুযায়ী ক্যাপ্টেন তানভীর সবশেষ তার স্ত্রীর সাথে মুহিতের মোবাইল ফোনে কথা বলেছেন এবং ফোনের চার্জ শেষ হয়ে যাবার পর লাইন কেটে যায়। ঘটনার সত্যতা জানতে আমরা তানভীরের স্ত্রীর সাথে কথা বলেছিলাম। তানভীরের স্ত্রীও ঠিক মুহিতের মতো একই বক্তব্য দিয়েছেন। ফোনে কথা বলতে বলতে কি ফোন কেটে গিয়েছিল, এরকম কিছু মনে করতে পারি? এরকম ফোন হয় কেটে গিয়েছিল বা কোনো আর সাউন্ড পরে শুনতে পাইনি। তার মানে সিপাহী মুহিত এবং তানভীরের স্ত্রী দুজনের বক্তব্যে এটা পরিষ্কার যে ক্যাপ্টেন তানভীরকে বিডিআর নয়, তাপস নিজেই হত্যা করেছে। অতএব তাপসই বলতে পারবে তানভীর কি জীবিত নাকি তাকে মেরে ফেলা হয়েছে। আমাকে বললো যে কি করছো, এখানে একজন অফিসার আসে, এখানে আসলো, আসা করে জিজ্ঞেস করলো যে আপনি কে? উনি বলছেন যে আমি ক্যাপ্টেন তানভীর। উনি হচ্ছেন যে আমাদের এমপি তাপস, যে লোকটা এই লোকটা হচ্ছে এমপি তাপস সাহেব। তখন উনি আমার দিকে বড় করে চোখ থেকে তাকালেন এমপি তাপস, ওনাকে বলছে তাদের গাড়িতে উঠে। সূত্র জানিয়েছে মুহিতের জিজ্ঞাসাবাদের এই রেকর্ডটি সিআইডিতে থাকাকালীন সেনাবাহিনী এবং র্যাবের কয়েক দফা জিজ্ঞাসাবাদ শেষে মুহিতকে সিআইডিতে জিজ্ঞাসাবাদের সময় মুহিত বলেন, আমার কোনো দোষ নেই, আমার অপরাধ একটাই, তা হলো জিজ্ঞাসাবাদে আমি ক্যাপ্টেন তানভীরকে তাপসের গাড়িতে তুলে দেওয়ার কথা সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে জানিয়েছিলাম। কোনো একটি জিজ্ঞাসাবাদের সময় তাপস নিজে উপস্থিত থেকে মুহিতকে নির্যাতন করেছেন বলেও অভিযোগ করতে শোনা যায় সিপাহী মুহিতের ওই গোপন রেকর্ডে। তানভীর স্যারকে ফোন করেন, তানভীর স্যারে আমি তানভীর স্যারকে কথা দিচ্ছি, তানভীর স্যারকে তাপস স্যারের গাড়িতে উঠে দিচ্ছি, উনি যা বলতো তাই। উনি যদি আমি বলে যে আমি ওনাকে পাঠাই না, তাহলে আমার বাড়িটা তিনি বলছি তাপসের কথা আমাকে এমন টিকাই দিল, দিয়ে আমাকে নিয়ে আবার সেনের ভিতরে রাখলো। রাখার পরে আবার লোক আসলো, তাপস সাহেব আসছে, তাপস সাহেবকে নিয়ে আসে তারা। এনে বলে স্যার ওই সামার কথা সবাই আপনার নামে বলে আপনাকে তানভীরকে নাকি আপনি নিয়ে আসতে নিয়ে আসে। সে এমন জোরে থাপ্পড় মারলো আমাকে একটা, আমি একটা বাড়িতে বলে গেলাম। উঠাই বলছে তুই এই কথা আর কখনো যাতে তোর মুখ দিয়া না আসে। পিলখানা ট্র্যাজেডির ৩৩ ঘন্টা মূলত সেনাবাহিনীর যেসব অফিসার বেঁচে ছিলেন তাদেরকে খুঁজে খুঁজে মারার জন্যই কালক্ষেপণ করা হয়েছিল, যে অভিযানের শেষ হয় তানভীরকে গুম অথবা খুন করার মধ্য দিয়ে। বিএম এর ক্যারেট দিয়ে দিতে পারতো, ৫ জন করে প্রত্যেক বছর এখানে দেওয়া যায়, সেটা যদি না দিতে পারতো তাহলে তাদের দিতে পারতো। কিন্তু এরা তো জানে যে আমার অফিসার না, সে জানে যে এটা আর্মির অফিসার। আপনি থেকে পার্মানেন্ট যদি চলে আসতো তাহলে সে জানতো এটা আমার অফিসার, কোন অবস্থায় মারতো না, মারতে গেলে নিজেদের মধ্যে যুদ্ধ লেগে যেত। পিলখানা ট্র্যাজেডি বলতে আমরা শুধুই ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারির হত্যাকাণ্ডকেই জানি, কিন্তু পিলখানার মূল ট্র্যাজেডির শুরু হয়েছিল বিডিআর অস্ত্র সমর্পণের পর। সিপাহী মুহিতের মতো যারাই মূল ঘটনা তুলে ধরতে চেয়েছিলেন তাদেরকেই ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে। ২০০৯ সালের মার্চের ৩ তারিখ বিডিআরেরা কাজে যোগ দেওয়ার পর থেকে জিজ্ঞাসাবাদের নামে সেনাবাহিনী মোট ১০৮ জন বিডিআর জওয়ানকে হত্যা করেছে। এদের মধ্যে কয়েকজন ঘটনার পরিকল্পনার সাথে জড়িত, বাকিরা গুরুত্বপূর্ণ সাক্ষী। নিরীহ এসব বিডিআর সদস্যদের মৃত্যুর কারণ, পোস্টমর্টেম রিপোর্ট কিংবা হত্যাকাণ্ডের তদন্ত কোনো কিছুতেই বিডিআর পরিবারকে হস্তক্ষেপ করতে দেওয়া হয়নি। এমনকি গণমাধ্যমে কথা বলা নিয়েও দেয়া হয়েছিল কঠোর নিষেধাজ্ঞা। পিলখানা হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদে যারাই সত্য ঘটনা তুলে ধরতে চেয়েছে তাকেই হত্যা করা হয়েছে, কারণ পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে সেনাবাহিনী এবং আওয়ামী লীগের কোন কোন ব্যক্তি জড়িত ছিল তা একমাত্র বিডিআর সদস্যরাই জানত, যে কারণে বিডিআরের গুরুত্বপূর্ণ সাক্ষীদেরকে জিজ্ঞাসাবাদের নামে নির্মমভাবে হত্যা করা হয়। আমি কেন 16 বছর জেল খাটলাম, এই জেল খাটার যে কারণ, এই কারণ আজ পর্যন্ত আমি আবিষ্কার করতে পারি নাই। আমার কাছে অত্যন্ত আশ্চর্যের কোয়েশ্চেন ছিল যে একটা নিরপরাধ মানুষকে কিভাবে 16টা বছর একটা দেশের বিচার বিভাগ আটকিয়ে রাখতে পারে। পিলখানার ভিতরে হত্যাকাণ্ডের সময় ভাই একটা পরিষ্কার একটা ছাই রঙের একটা পিকআপ ছিল,
আমার সেলিম যেটা বলে, স্যার আমাদের মারার কোনো পরিকল্পনা ছিল না, দেখেন আমিও ইনজুর্ড, মানে রিকোয়েস্টেড গুলি তার হাতে লেগেছিল, আমাকে দেখাইছি, আমি দেখছি, তার কাছে কাগজও ছিল। তো আমি বললাম যে তুমি তো সবার কাম 1 by 1 বললাম, তো ঘটনা এটা কেন? তো স্যার আমরা তো এর মধ্যে ছিলাম না, আমার কথা ছিল আমাদের পরিকল্পনা একরকম ছিল, এখানে এটা ছিল না, কিন্তু বাইরে থেকে একটা পিক আপ আসে, এই পিক আপ থেকে গুলি করে। তো সেখানে তো স্যার আমাকেও চিনে না, ওই সাদ্দর এক লাইনে ছিল, তো গুলিটা সাদ্দের গায়ে লাগে, ওই গুলির একটা অংশ আমার গায়ে লাগে। এবং এইটা করে সম্পূর্ণ বহিরাগত, আমি বিশ্বাস করি এটা ভারত থেকে আসা, যাদেরকে পরে সুন্দর করে পার করে দেওয়া হয়, একটা অংশ চলে যায় গাড়িতে করে আসাদুজ্জামান নূর এলাকার ওই এলাকা দিয়ে, আরেকটা অংশ যায় বিমানে। এই অংশটাকে ফলো করে ডিজিএফআই, তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি এয়ারপোর্টে, এবং সেটা বের হয়ে যায় অ্যাম্বুলেন্সের মাধ্যমে, আঞ্জুমান মফিজের অ্যাম্বুলেন্সের মাধ্যমে চলে যায়। তো এটা সম্পূর্ণ বহিরাগত পরিকল্পনা, সহযোগিতা করে আমাদের কিছু সেনাবাহিনী অফিসার, ভিতরে ছিল কর্নেল শামস, তার ব্যাটালিয়নের সদস্য, আর বাইরে তো বললাম রেজানুর কাজ করে নাই। আর আমাদের শেখ হাসিনা যদি থাকে জড়িত, কি কি কাজ করবে, কাজ করতে পারে নাই। তবে আমি মনে করি দায়িত্ব পালনের অনীহা, এই কারণে সবাইকে আইনের আওতায় নিয়ে আসা উচিত। আমাদের দুর্ভাগ্য, মইনুল আমাদের সেনাপ্রধান ছিলেন, এটা আমাদের লজ্জা। পরবর্তীতে সেনাপ্রধান থাকেন যেন মুবিন, ইনিও এই অনাচার করে গেছেন। হত্যাকাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন পিলখানা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ সিদ্দিকুর রহমান। দরবার হলে সেদিন কি ঘটেছিল তার সবচেয়ে কাছ থেকে তিনিই দেখেছিলেন। সে ছিল মেন সাক্ষী। আমাকে বলছে যে আমরা 3 জন মেন সাক্ষী, এখন 3 জন মেন সাক্ষী হান বাঁচায় না মাইরে ফেলায় তো জানি না। আমি বলছি যে তুমি যা যা হয়েছে ওখানে দরবারে যা অফিসাররা বলছে এগুলো বলতে গেলা কেন? বললে কি হবে? সত্যি কথা বলবো না? হাসিনা ইচ্ছে করে মারছে, বলবো না? আমি যদি মরে যাই মরে যাবো, তার অসুবিধা। পিলখানা জামে মসজিদের ইমাম সাহেব শুধু দরবার হল নয়, আরো অনেক কিছু সাক্ষী ছিলেন। ঘটনার কয়েক মাস আগে থেকেই শুক্রবার জুম্মার নামাজের শেষে যেসব গোপন মিটিংগুলো হতো, সেখানে বিডিআরের সৈনিকদের সাথে তাপস, নানক এবং আওয়ামী লীগ নেতা তোরাব আলী সহ অনেককে উপস্থিত থাকতে দেখেছিলেন মসজিদের ইমাম সিদ্দিকুর রহমান। এই ডিসেম্বর মাস থেকে প্রতি শুক্রবার আমাদের মসজিদে আসতো, আইসা নামাজ পড়ে তারপর বলতো কি মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব আপনারা যান, মুয়াজ্জিন সাহেব আপনি পরে এসে একটু মসজিদ আটকাইয়েন, আমরা একটু কথা বলি। কিছু লোক নিয়া উনি মসজিদের মাঝখানে বসে কথা বলতো, 4 পাশে দরজা আটকাইয়া, তাই ওগুলো বাইরে থেকে শোনার কোনো কায়দা নেই, শোনা যেত না। এরকম প্রতি শুক্রবার করতো। ওই যে হাজি সেলিম নাকি ওনার নাম, আমাকে হুজুর যখন বাসায় আসছে দরবার হল থেকে, তারপরে মানে উনি ঘরে পায়চারি করে আর মানে পান খায় আর পাগলের মতো করতেছে যে এইসব কাহিনীর জন্য হয়েছে, এসব তো আমাদের সৈনিকরা করবে না, কখনোই আমাদের সৈনিকরা অফিসারের উপরে আক্রমণ করবে না। যেভাবে গুলি করতে করতে ভিতরে ঢুকে গেছে, আর একজন হিন্দিতে কথা বলে, ইংলিশে কথা বলে, কমেন্ট করে ওদেরকে। পিলখানা জামে মসজিদের পেশ ইমাম তার পরিবারকে জানিয়েছিলেন, দরবার হলে বিডিআরের একজন সৈনিক প্রথমে অস্ত্র ধরলেও প্রথম হত্যা করা হয় বিডিআরের একজন সৈনিককে, যে কারণেই সৈনিকেরা উত্তেজিত হয়ে উঠেছিলেন। তারপরেও বিডিআরের সৈনিকেরা কোনো অফিসারকে গুলি করেননি, বরং একটি আতঙ্কের পরিবেশ তৈরি করতে চেয়েছিলেন। কিন্তু হঠাৎ করেই কয়েকজন অজ্ঞাত মুখোশধারী দরবার হলে ঢুকে অফিসারদেরকে এলো পাতাড়ি গুলি করতে থাকেন। যারা আমাদের সৈনিক তারা কিন্তু উপরে গুলি করছে, তারা কিন্তু ভিতরে গুলি করেনি, গায়ে গুলি করেনি, তাদেরকে গুলি করার অর্ডার দিয়েছে। একজন মানে বলতেছে আমাদের বাসার সামনে থেকে যায় এক বাবুর্চি, হাতে একটা লাঠি। তখন আমার ছেলে আবার ওয়ালের উপর থেকে বলতেছে, আঙ্কেল আপনি লাঠি নিয়ে যান কেন? আমি যদি লাঠি না নিই না আমার নাকি মেরে ফেলবে। এখন এরা ভয়ে এরা অস্ত্র নিছে, কিন্তু এরা গুলি করে নেই। এরা কি করছে, ওই ছাদের দিকে গুলি করছে, উপরে গুলি করছে, এই করিডোরে ওরা বের হয়ে চলে গেছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদেও ইমাম সাহেব একই কথা বলেছিলেন, কিন্তু বহিরাগতদের হিন্দিতে কথা বলার বিষয়গুলো বাদ দিয়ে সরকারের লিখে দেওয়া সাক্ষী দেওয়ার জন্য ইমাম সাহেবকে চাপ দেওয়া হয়। কিন্তু ইমাম সাহেব সেই চাপে মিথ্যা সাক্ষী দিতে রাজি হননি, যে কারণে তার উপর শুরু হয় শারীরিক এবং মানসিক নির্যাতন। আমাকে স্টেটমেন্ট ওখানে চেঞ্জ করতে বলছে, আপনার স্টেটমেন্ট সবগুলো ডিলিট করে আমরা নতুন যেটা বলবো সেইটা আপনি দেবেন, সেই বয়ান রেকর্ড করব। এটার জন্য খুব চাপ দিয়েছে। চাপ দেওয়ার পর উনি বলছে যে আমি কোনোদিন এটা পাল্টাবো না, কারণ আমি যা চোখে দেখছি এবং আমি যা যা দেখছি, যা যা ঘটনা ঘটছে, এগুলো আমি বলবোই, এটা ছাড়া আমি মিথ্যা কথা বলতে পারবো না। সেটা আপনারা যা করেন। তখন তারা নিয়ে একটা সৈনিকের মানে লজ্জাস্থানে নাকি কারেন্ট দিয়ে শক দেয়, এইটা দেখাইছে দেখাইছে উনি মানে আমি ওই সময় মানে অজ্ঞান হয়ে যাই, এরকম অবস্থা হয়ে গেছিল আমার। আমি মানুষ এরকম কিভাবে করে।
তারপরেও ইমাম সাহেব কোনোভাবেই মিথ্যা বলতে রাজি না হওয়ায় 2009 সালের 12ই মার্চ জিজ্ঞাসাবাদের জন্য ডেকে নিয়ে যাওয়া হয় তাকে। সেদিনই ছিল তার জীবনের শেষ দিন। নিজের পায়ে হেঁটে যাওয়া মানুষটি পরদিন পরিবারের কাছে লাশ হয়ে ফিরে আসেন। বিডিআর এর 3টা থেকে 6টা পর্যন্ত কি চিকিৎসা হয়েছে এবং ঢাকা মেডিকেলেও যে কি চিকিৎসা হয়েছে আমরা তো কোনো চিকিৎসার কিছুই জানি না, এবং পোস্টমর্টম রিপোর্ট কি আসলো আসল রিপোর্ট, যে সেই রিপোর্টটা আমাদেরকে দিল না। পিলখানা জামে মসজিদের পেশিমা মাওলানা রফিকুল ইসলামের মৃত্যুর কারণ হিসাবে পরিবারকে জানানো হয়েছিল হার্ট অ্যাটাক। ইমাম সাহেবের মতো 3 তারিখের পর থেকে হঠাৎ করেই পিলখানা থেকে ধরে নিয়ে যাওয়া বিডিআর সদস্যদের হার্ট অ্যাটাক এবং আত্মহত্যার সংখ্যা বাড়তে থাকে, যা ছিল মূলত সেনাবাহিনীর বিডিআর সদস্যদেরকে হত্যার একটি কৌশল। আত্মহত্যার নামে সেনাবাহিনীর এরকম এক হত্যাকাণ্ডের শিকার দিনাজপুর সেক্টরের বিডিআরের নায়েক সুবেদার মোজাম্মেল হক। প্রায় 6 ফুট লম্বা একজন মানুষকে হত্যার পর লো হাইটের বাথরুমের সিলিংয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার গল্প সাজানো হয়। মেজর আসাদ স্যার মারা গিয়েছিলেন, লেফটেন্যান্ট কর্নেল কায়সার স্যার ওনার কিলারদেরকে আইডেন্টিফাই করা, তারপরে আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন ভালো মানুষ সেন্ট্রাল সুবেদার মেজর নুরুল ইসলাম, উনার হত্যাকাণ্ডে খুনে কারা ছিল, তারপরে মেজর সালাম। এ প্রসঙ্গে আরেকটা ইএমই ব্রাঞ্চ, যেটা ইএমই বিডিআর এর অংশ, ইএমইর যে ডিএডি কে জিজ্ঞাসাবাদ করা হয়, ওই জিজ্ঞাসাবাদের করে ওই বিকালবেলা ওই ইএমই ডিএডি কে আমরা ব্যারাকে ফেরত দিয়ে আসি। দিয়ে আসার পর কয়েক ঘন্টা পরে মনে হয় সন্ধ্যাবেলা আমরা খবর পেলাম যে আমি সেটে খুব শুনলাম যে ব্যারাকে একজন আত্মহত্যা করছে। পিলখানা হত্যাকাণ্ডের মাস 3 আগে থেকে যেসব মিটিংগুলো হতো, এরকম গোপন 2-1টি মিটিংয়ে উপস্থিত ছিলেন ডিএডি হাবিব। আওয়ামী লীগ নেতা এবং বিডিআরের কিছু সদস্যের গভীর ষড়যন্ত্র বুঝতে পেরে সে মিটিংয়ের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা গোপনে রেকর্ড করেছিলেন, যে কারণে পিলখানা হত্যা মামলায় ডিএডি হাবিবের গুরুত্বপূর্ণ জবানবন্দি পাওয়া যেত। কিন্তু জিজ্ঞাসাবাদের নামে তাকে 2009 সালে হত্যা করা হয়। তবে মৃত্যুর আগের জিজ্ঞাসাবাদের সময়কার একটি রেকর্ড আমরা আমাদের অনুসন্ধানে সংগ্রহ করেছি। এত নিরীহ লোক মারা যাচ্ছে তো, এই জন্যই আমার ওই লাগছে। আমার কাছে যারা এই কেসের হোতা তাদের আমার কাছে রেকর্ড আছে। কি রেকর্ড আছে? মোবাইল রেকর্ড। মোবাইল রেকর্ড কোথায়? আমার বাসা আছে। আমার স্ত্রীর কাছে একটা আছে, আর একটা আমার একজন লেখা আছে কয় তারিখ যেন এটা করা আছে। ডিএডি হাবিবের বাসার সেই ক্যাসেট হয়তো সেনাবাহিনী উদ্ধার করেছিল, কিন্তু আদালতে উপস্থাপন করা হয়নি, কারণ সেখানে আওয়ামী লীগ নেতাদের জড়িত থাকার সব প্রমাণ ছিল। রেকর্ডে লিখে রাখছি এই এদের সঙ্গে যে কথোপকথনে কারা কারা জড়িত এর ভিতর। বেশ কিছু লোক আছে, যেমন এটা প্রথমে গেছিল আগে এমপি সেলিমের কাছে। কোন সেলিম? এমপি শেখ সেলিম আগে। শেখ সেলিম? হ্যাঁ। আওয়ামী লীগের সাথে বিডিআরের ধারাবাহিক এসব গোপন মিটিং এর বিষয়টি জানার পর কিছু সৈনিক বিডিআরের নিজস্ব সিকিউরিটি ইউনিটকে জানিয়েছিল। ঘটনার 4 দিন আগে 21শে ফেব্রুয়ারি সিকিউরিটি ইউনিটের সিনিয়র জেসিও নায়েক সুবেদার রফিকুল ইসলাম বিডিআর সৈনিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য ডিজিএফআই সহ ঊর্ধ্বতন সেনা গোয়েন্দা কর্তৃপক্ষকে জানিয়েছিলেন। তার সেই তথ্যের ভিত্তিতে কিছু পদক্ষেপও নেওয়া হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। সুবেদার রফিকুল ইসলামকে প্রথমে ঘটনার গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল, কিন্তু হত্যাকাণ্ডে সেনাবাহিনীর সম্পৃক্ত থাকার বিষয়টি ধামাচাপা দিতে ঘটনার প্রায় 2 মাস পরে তাকে আটক করা হয়। কিন্তু মামলার প্রথম চার্জশিটে সুবেদার রফিকুল ইসলামের নাম না থাকা সত্ত্বেও সম্পূরক চার্জশিটের মাধ্যমে তাকে 12 নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। নির্বাচনের উপলক্ষে তুরাবালি যেটা হাজারীবাগের আওয়ামী লীগের নেতা যে লিটনের বাবা, তার সঙ্গে আমাদের বিডিআর সদস্যরা মিটিং এ করে যে কিভাবে তাপস সাহেবকে নির্বাচনে জয়ী করা যায়। যদি নির্বাচনে জয়ী করে দিতে পারো তোমাদেরকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে। এর উপর বিশেষ করে আমাদের কিছু সদস্য তাপসের বাসায় যায় এবং সেখানে তাপস তাদেরকে তার নির্বাচনী কাজকর্ম করার কথা বলে এবং তাদের যে সমস্ত তারা কিছু দাবি দেওয়া পেশ করে, সেই দাবি দেওয়া গুলা পুরা করা হবে বলে তাদেরকে আশ্বাস দেয়। আমি ঘটনা ঘটার 5 দিন পূর্বে 21 ফেব্রুয়ারি কর্তৃপক্ষকে জানাই আমার রিপোর্টের বিশেষ করিয়া পিলখানার সমস্ত ম্যাগাজিনে কোয়ার্টার এই কুতে অফিসার নিয়োগ দেওয়া হয় এবং বাহিরের যে সমস্ত গোয়েন্দারা ডিউটি করে। আমি পৃথিবীর ইতিহাসে নজির নাই যে কোনো ঘটনা ঘটার 5 দিন আগে রিপোর্ট দেয়। সেই রিপোর্ট আমি দিছি যে ঘটনা ঘটবে এবং কারা কারা জড়িত। সুবেদার রফিকুল ছিলেন বিডিআরের উজ্জ্বল এক নক্ষত্র। 2009 সালে তিনি অর্জন করেছিলেন শ্রেষ্ঠ ভিওপি কমান্ডার প্রথম পুরস্কার। এছাড়া অসামান্য এসিআর পুরস্কার ছাড়াও বাহিনীতে তার সুনাম ছিল সর্বজন স্বীকৃত। সীমান্তের অতন্দ্র এই প্রহরীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার উদ্দেশ্যেই তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেওয়া হয়েছে।
পিলখানা হত্যাকাণ্ডের আগে আওয়ামী লীগের যেসব গোপন মিটিং হয়েছিল সেই মিটিংয়ে অংশ নিয়ে আরেকজন সিপাহী সেলিম রেজা। 2009 সালে জিজ্ঞাসাবাদের সময় রেকর্ড করা সেলিম রেজার বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্যার, আমি নির্বাচনের আগে ব্যারিস্টার ফজলুর তাপস বিডিআর কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তে আসতেন। ওখানে আসার পরে লেফটেন্যান্ট কর্নেল শামস, লেফটেন্যান্ট কর্নেল ফুরকান, মেজর রেজা ওনারা কথা বলতেন। আমিও এখানে ছিলাম, আমিও মাঝে মধ্যে তাদের সাথে কথা বলতাম। কথা বলার এক পর্যায়ে নির্বাচনের কিছু আগে আবার তাপস সাহেব পিলখানার ভিতরে এসে নির্বাচনী উপস্থাপনা শুরু করে। তখন বলে বিডিআরের তো অনেক সমস্যা আছে, তো আমরা এগুলো ক্ষমতায় গেলে সমাধান করে দেবো, তো এখানে বেশি কথা বলা যায় না, তো আপনারা আমার বাসায় আসেন। এই চলে গেল। এরপরে যখন নির্বাচন হয়ে যাওয়ার পরে লেফটেন্যান্ট কর্নেল শামস উদ্বুদ্ধ করলো আমাদেরকে, তোমরা যে কথাবার্তা বললে তো তোমাদের দাবি দেওয়া তো তেমন কিছু হলো না, এখন আমি একটা প্ল্যান করে দিচ্ছি, তোমরা সেই প্ল্যান মোতাবেক শেখ সেলিমের বাসায় যাবা, তোমাদের দাবি দেওয়া জানিয়ে আসবা, আর যা যা করা লাগে আমি করে দেবো সবকিছু। জিজ্ঞাসাবাদে সেলিম রেজা জানিয়েছিলেন তাপস সেলিমদের সাথে গোপন বৈঠকে বিডিআর সদস্যদেরকে বলা হয়েছিল দরবার হলে শুধুমাত্র বিডিআর ডিজিকে জিম্মি করলেই শেখ হাসিনা তাদের সব শর্ত মেনে নেবেন। কিন্তু দরবার হলে যখন অফিসারদেরকে গুলি করে হত্যা করা শুরু হয় তখন সেলিম রেজা বহিরাগত খুনিদের বিরুদ্ধে অস্ত্র তুলে ধরেছিলেন, যে কারণে তিনিও গুলিবিদ্ধ হন। পিলখানার ঘটনায় সেলিম রেজার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হবার প্রমাণও আমাদের কাছে রয়েছে। সেলিম রেজা তারপরেও অপরাধী, কারণ তিনি বিডিআরের ডিজিকে জিম্মি করতে চেয়েছিলেন, কিন্তু ফাঁসি হবার মতো অপরাধ সেলিম রেজা করেননি। আওয়ামী লীগ নেতাদেরকে বাঁচাতেই সেলিম রেজার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়ে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। আমি এটা সমতুল্য অফিসারদের জিম্মি করার উদ্দেশ্যে নিচ্ছে, কিন্তু হত্যা করার উদ্দেশ্য ছিল না, কাউকে মারার উদ্দেশ্য ছিল না। তো সেই তখন ওই মুহূর্তে আমি তাদেরকে সেভ করতে পারি, বাঁচাতে পারিনি। এরপরে এসকালার গাড়ি থেকে যারা ছিল তাদের চুল লম্বা ছিল, ভরসরান দেওয়া না, আমাকে দেশের কোনো সহি বলে আমার মনে হচ্ছিল না। দেখে ডিজি সাহেব সহ আমাকে গুলি করে, ডিজি সাহেব জায়গায় ভাবে সামনে পড়ে যায়, আর আমার হাতে প্রথমে বুকে লাগে আমার গুলিটা বুলেট প্রুফ থাকায় গুলিটা ডিকোসে হয়ে মুখের সম্মুখ ভাগ উপরে চলে যায়, আর একটু হলে আমার হয়তো গলায় লাগতো। 3টা গুলি আঘাত আমার গায়ে। পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের আড়াল করতে বাংলাদেশ সেনাবাহিনী যা করেছে তা হিটলারের বর্বরতাকেও ছাড়িয়ে যায়। হিটলার যদিও অন্য দেশের অন্য ধর্মের মানুষকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সেনাবাহিনী নিজেদের সহকর্মীদের উপরেও চালিয়েছে মধ্যযুগীয় বর্বরতা। পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের পরিচয় যেই প্রকাশ করতে চেয়েছে তাকেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে বিডিআরের পাশাপাশি সেনাবাহিনীর কর্মকর্তাদেরকেও ন্যূনতম করুণা দেখায়নি সেনাবাহিনী। পিলখানা হত্যাকাণ্ডের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ছিলেন ক্যাপ্টেন শাহনাজ। তিনি প্রথম হত্যাকাণ্ডে ভারতীয় বাহিনীর উপস্থিতি আবিষ্কার করে গণমাধ্যমকে বক্তব্য দিয়েছিলেন। যে এসএমজিটি দেখা যাচ্ছে সেই এসএমজিটি সিলিংটা নরমাল সিলিং এর মতো না, একটু টেল ইউ দ্যাট এই সিলিং বাইনোকুলারটা আমরা আরবিতে ব্যবহার করি না, আমার জানা মতে বিডিআর ব্যবহার করে না। তার এই বক্তব্যের চড়া মূল্য দিতে হয়েছিল দেশপ্রেমিক সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শাহনাজ জাহানকে। প্রচন্ড পরিকল্পিত, অনেক আগে থেকে পরিকল্পনা করার বিষয়টা, ওই কথাগুলো তো আমি ওই দিনই বলেছি। তারপরে যেটা হলো যে আমি এরপরে চাকরি ছেড়ে দিই একদিন পরেই, আর 27 তারিখে, তো আমি 28 তারিখে আমি প্রথমে করি অ্যাপেন্ডিক্স যে সাবমিট করি যে আমি এখানে আর চাকরি করব না, কারণ হচ্ছে আমার মোরাল ডাউন হয়ে গেছে। এখানে বাংলাদেশের মতো একটা আর্মির ভেতর, ঢাকার ভেতরে কিভাবে এই ঘটনা ঘটলো, কেউ কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না আমি যেখানে। এবং আমাকে যখন থ্রেড দেওয়া হলো আমাদেরই প্রতিষ্ঠান থেকে, তখন আমি বুঝে গেলাম যে আসলে এখানে কি হয়েছে। উপরে যে আমি জিজ্ঞেস করছি, তারপরে আমাকে যখন পরবর্তীতে এমএস করলেন, নিজে কল করলেন, তখন আমি স্যারকে বললাম যে স্যার আমাকে স্যারকে বললাম না, তার আগে যে আমি বলেছিলাম যে জামিউল স্যার ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার স্যার, তখন এমএস ব্রাঞ্চে, তখন আমি স্যারকে প্রশ্ন করেছিলাম যে স্যার এই যে পোস্টিংগুলো হলো, আপনি তো নিজেই পোস্টিংগুলোর সাথে যুক্ত ছিলেন, আপনি কি আমাকে বলতে পারেন যে 57 জন অফিসারকে কেন আপনারা গত 3 মাসে একসাথে পোস্টেড করলেন? আপনারা কি জানতেন স্যার এখানে ওনাদেরকে মেরে ফেলা হবে? উনি আমার ফোন, মানে ওনার যে রিয়াকশনটা ছিল, ধরেন আমার কি হবে যে না তো এরকম কিছু না, আমরা হঠাৎ করে শুনলে কি হয়, হি ওয়াজ লাইক তুমি ফোনে এসব কি আলোচনা করতেছো, ইটস সো সিক্রেট থিং, আই হ্যাভ আস্কড হিম। সো উনি আমার ফোনের লাইনটা কেটে দিয়ে আবার অন্য লাইন থেকে কল করেছেন, টিএনডিতে কল করেছেন, যেটা আর্মির লাইন আর কি। সেটাতে উনি বললেন যেটা অনেক সিনিয়র হাই লেভেলের বিষয়, যেটা আমরা জানি হাই লেভেলের বিষয়টা, প্রাইম মিনিস্টার নিজে যুক্ত ছিলেন, ইন্ডিয়া প্রেজেন্ট ছিল, এগুলোতে আমি কর্নেল মোস্তাফিজ স্যারের প্রোগ্রামে দেখলাম। ইন্ডিয়া তার ফোর্স নিয়ে বিভিন্ন পয়েন্টে কিন্তু উপস্থিত ছিল, এবং ইন্ডিয়ান ফোর্স নিজেই সেটা তার ওয়েবসাইটে প্রকাশ করেছে, যেটা মোস্তাফিজ ভাই স্যার একটা বলেছেন। সো ওইটা হচ্ছে হাই লেভেলের বিষয়, যেটা আমরা কেউ জানতাম না।
নিজের চোখের সামনে সহকর্মীদের পরিকল্পিত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নিতে পারেননি শাহনাজ, যে কারণে বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে সবচেয়ে সোচ্চার ছিলেন ক্যাপ্টেন শাহনাজ। কিন্তু ক্যান্টনমেন্টের নিয়ন্ত্রণে থাকা সেনাবাহিনীর ওই পক্ষটি ক্যাপ্টেন শাহনাজকে থামাতে পরিকল্পিতভাবে তার স্বামীকে হত্যা করেন। হাজব্যান্ড, যিনি পরবর্তীতে মারা যান, তিনি ছিলেন 44 আপনার মানে বিএমএ লং কোর্সের কন্টেম্পোরারি। উনি ছিলেন ফাইটার পাইলট, কোঅর্ডিনেটর আশরাফ ইবনে আহমেদ। তো তার কাছে আমি একটা ইনফরমেশন পাই, যেমন সে তখন ঢাকায় ছিল, তার ইউনিটে ছিল, সে MiG-29 এর পাইলট ছিল। সে আমাকে ওই 7টা বা 7:30টার দিকে জানায় যে তার একজন আত্মীয় সিভিল, সে নাকি তাকে ফোন করেছিল এবং তারা বলেছিল যে তারা খুব ভয় পাচ্ছে, মানে এই জিনিসটার সাথে অনেকগুলো প্রোগ্রামার যুক্ত ছিল, প্রোগ্রামার। পিলখানা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে 4 দফায় মোট 96 জন মেধাবী সেনা কর্মকর্তাকে বহিষ্কার, আটক, জেল, গুম কিংবা হত্যা করা হয়েছে। এর মধ্যে হত্যাকাণ্ডের পরপর সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের সামনে প্রতিবাদ করার অপরাধে প্রথমেই সেনাবাহিনীর 13 জন অফিসারকে বহিষ্কার করা হয়। পিলখানার মূল ঘটনা তৎকালীন সময়ে গঠিত তদন্ত কমিশনকে জানানোর অপরাধে 5 জন কমান্ডোকে তাপসের উপর মিথ্যা গ্রেনেড হামলা মামলায় ফাঁসানো হয়। এদের 5 জনকে 13 মাস অজ্ঞাত স্থানে গুম করে রাখার পর গ্রেফতার দেখানো হয়। তারপর সবাইকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে 5 বছর করে কারাদণ্ড দেয়া হয়। তাপস হত্যা মামলা চেষ্টা, এটা একটা ভুয়া মামলা যেটা মতিঝিল থানায় দায়ের করা হয় এবং এইটাতে যে সমস্ত সিভিলিয়ান যারা অপরাধী আছে তাদেরকে বিচারের আওতায় আনার আগেই একই অপরাধে আর্মির 5 জনকে, ভেরি ইয়াং ট্যালেন্টেড অফিসার যারা খুবই অ্যাক্টিভ ছিল, তারা হয় এই তদন্তের সাথে সম্পৃক্ত অথবা এই বিডিআর হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিল, তাদেরকে প্রথম গুম করা হয়, ব্যাপকভাবে শারীরিক নির্যাতন করা হয় এবং পেপার ওয়ার্ক, সব থেকে দুঃখজনক হচ্ছে কাগজে কোর্ট মার্শাল, মানে তাদেরকে গুম অবস্থায় পেপার সই করে দেখানো হয়। যখন জেলে হস্তান্তর করা হয় তখন তারা জানতে পারে যে তাদেরকে 5 বছর জেলে দেওয়া হয়েছে। এর মধ্যে একটা দীর্ঘ সময় তাদের পরিবার জানতোই না তারা কোথায় এবং তারা কিভাবে তাদের কি অবস্থায় আছে। আমি একটু 5 জন অফিসারের নাম বলি। এরা হচ্ছে ক্যাপ্টেন ফুয়াদ, ক্যাপ্টেন রাজীব, ক্যাপ্টেন হেলাল, ক্যাপ্টেন রেজা এবং ক্যাপ্টেন সুবায়ল। এরা কিন্তু হয় তদন্তের মধ্যে জেনে গেছিল যে আসলে কি জিনিসটা হয়েছে, কারণ আমরা যেই জবানবন্দি ইনিশিয়াল ইন্টারোগেশনের পরে সেটা পাইতাম, তারা কিন্তু ওদের সাথে শেয়ার করতাম। এবং এই ক্যাপ্টেন রাজীব, ক্যাপ্টেন ফুয়াদ, তারা হচ্ছে MI3 থেকে বের হয়ে আসছিল, অস্ত্র নিয়ে বের হয়ে আসছিল যে তারা ঢুকে অফিসারদের উদ্ধার করবে। এই সমস্ত অফিসারকে করলো কি, কয়েকদিন পরে, বিডিআর ঘটনার কয়েকদিন পরে তারা এখানে একটা ভয়ঙ্কর খেলা খেলে। তাদের ধারণা থেকে এই অফিসাররা যদি বাইরে থাকে বা জীবিত থাকে তাহলে কিন্তু সত্যটা প্রকাশ পেয়ে যাবে যে এর মধ্যে ভারত জড়িত, এর মধ্যে আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগের কোন কোন নেতা জড়িত। হঠাৎ করে ডিবির মনিরুল ইসলাম এবং র্যাবের তখন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসান, খুনি জিয়াউল হাসান, তারা প্রথম আলোর সাথে মিলে একটা চক্রান্ত করলো। চক্রান্তটা কিভাবে, এই যে 5 জন অফিসারের নাম বললাম তারা কিন্তু তখন বিভিন্ন দপ্তরে চাকরি করতেছে, তদন্তে সাহায্য করতেছে, তারা বেশি সবাই কমান্ডো, সবাই বাংলাদেশ সেনাবাহিনীর সব থেকে প্রশিক্ষিত অফিসার, পেশাদার অফিসার, তারা কাজ করতেছে তাদের অফিসে। প্রথম আলোর নিউজ আসলো যে তাপসের উপরে যে বোমা হামলা হয়েছে, মনিরুলের উদ্ধৃতি দিয়ে, মনিরুল প্রথম আলোকে দিয়ে এই চালটা চাললো যে যে তাপসের উপরে বোমা হামলা হয়েছে সেটাতে সম্ভবত আরো 7 জন জড়িত আছে যারা সেনাবাহিনীর অফিসার। তার 2 দিন পরে প্রথম আলো আবার একটা নিউজ ছাপলো, আবারও মনিরুলের উদ্ধৃতি দিয়ে, সেই মানে পুলিশের ডিবির মনিরুল, পরে যে সিটিআইটি অর সামথিং সেটার প্রধান ছিল, তার বুদ্ধিতে কি আসলো, এই সমস্ত অফিসারকে সেনা কর্তৃপক্ষ অ্যারেস্ট করছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করছে যে তাপসীর উপরে তারা গ্রেনেড হামলা চালাইছিল।
বোমা হামলা চালাইছিল। whereas তখনও কিন্তু সে অফিসাররা পেপার দেখে, তারা অফিসে বসে পেপার দেখে দেখতেছে, প্রথম আলো লিখছে যে তাদেরকে নাকি অ্যারেস্ট করা হয়েছে কয়েকদিন আগে এবং তারা নাকি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিছে যে তারা তাপসকে হত্যার চেষ্টা করছিল। তৃতীয় দফায় 2009 সালের সেপ্টেম্বর মাসে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সহ 7 জনকে বহিষ্কার করা হয়, যাদেরকে পরবর্তীতে লম্বা সময় গুম রেখে নির্যাতন করা হয়েছে। সবশেষ বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সরব ছিলেন এরকম অন্য কর্মকর্তাদেরকে চিহ্নিতকরণের কাজ চলতে থাকে। 2011 সালে MI-STর মেজর জিয়া সহ মোট 68 জন সেনা কর্মকর্তাকে মিথ্যা অভ্যুত্থানের অভিযোগ তুলে একসাথে বহিষ্কার করা হয়। এর মধ্যে 4 জনকে ছেড়ে দেওয়া হলেও বাকি 64 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে, যাদের অনেকেই দীর্ঘদিন গুমের শিকার হয়েছিলেন। সবচেয়ে মর্মান্তিক পরিণতি হয়েছিল মেজর জেনারেল রফিক এবং কর্নেল শহীদের, যারা দুজন শেষ মুহূর্ত পর্যন্ত বিডিআর হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এই দুজন কর্মকর্তাকে যশোর থেকে জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রী PSO-FDর আদেশে ঢাকায় আসতে বলা হয়। হেলিকপ্টারে ঢাকায় আসার পথে সুপরিকল্পিতভাবে দুজনকেই হেলিকপ্টার ক্র্যাশের নাটক সাজিয়ে হত্যা করা হয়। পিলখানা হত্যাকাণ্ডের শেষ শিকার ক্যাপ্টেন তানভীরকে শেখ তাপসের গাড়িতে তুলে দেওয়ার পর তার ভাগ্যে কি ঘটেছে সেটা নিয়েও সেনাবাহিনী কোনো তদন্ত হতে দিতে চায়নি, যে কারণেই অন্য একজনের লাশ ক্যাপ্টেন তানভীর বলে দাফন করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে অপরিচিত একজনের কবরে তানভীরের নাম ফলক বসিয়ে দেওয়া হয়, কিন্তু তানভীরের পরিবার এখনো প্রিয় মানুষের অপেক্ষায়। বললো এখন যদি তুই বাঁচতে চাস তাহলে তুই একটা লাশ নে। এখানে আমার শ্বশুর শাশুড়ি কোনোভাবেই তো মেনে নিল না, এমনকি ওই প্রোগ্রামে আমার আম্মুকে বলল যে আপনাকে ইয়ে করা হবে, MP করে দেওয়া হবে। আমার আম্মু ওখানে দাঁড়ালোই না। হ্যাঁ, আমার আম্মু চলে আসলো, 2টা ডেড বডি দাফন হলো। তো মেজর গাজ্জালি ভাইয়ের একটা লাশ দাফন হলো, 653 নাম্বার ওনার কবরটা। ওনার শাশুড়িকে হচ্ছে পরবর্তীতে আওয়ামী লীগের MP করা হলো। আমার আম্মু তো ডিনাই করলো, আমার আম্মু এটা মেনে নিল না। আর আমার শ্বশুরকে বলল যে আপনার ফরেন মিনিস্ট্রিতে জব দিবে। আমার দেবরকে ও তো দেশের বাইরে থাকে, বললো যে তাকে আনানো হোক, তাকে হচ্ছে সরাসরি ক্যাপ্টেন হিসাবে ঢুকিয়ে দিবে আর্মিতে। আমাদের আসলে কোনো ফ্যামিলি আমরা কম্প্রোমাইজড কখনোই হইনি। পিলখানা হত্যাকাণ্ডে একজন সামরিক গুরুত্বপূর্ণ সাক্ষীকে হত্যা করা হয়েছিল। তিনি হলেন নাসির উদ্দিন আহমেদ পিন্টু। পিলখানা হত্যাকাণ্ডে বিএনপিকে জড়াতেই আটক করা হয় পুরান ঢাকার জনপ্রিয় এই বিএনপি নেতাকে। এরপর জেলখানায় বিডিআর মামলার আসামিরা তাকে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছিলেন, যে কারণেই পিন্টুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। জেলখানায় যখন এরা এত তথ্য দিত আমাকে, তখন আমি খুব বিব্রত অবস্থায় পড়ি, কারণ আমি তো আসলে কিছুই করতে পারবো। আমি তাদেরকে বলি, পিন্টু ভাই আছে, তাকে সব বলো। উনি তো প্রায় প্রতি সপ্তাহে উনি কোর্টে যান, কোর্টে গেলে তথ্যটা পাস করতে পারবেন, তোমাদের দায়িত্ব পিন্টু ভাইকে বলা। আমার বিশ্বাস, আমি ধারণ করি পিন্টু ভাই সকল তথ্য জানতেন জেলে থাকে, তো সবাই ওখানে আছে, এই জানার জন্য পিন্টু ভাই মারা গেছেন জেলে। হত্যাকাণ্ডের সব সাক্ষীদের নিশ্চিহ্ন করার এই পরিকল্পনা ছিল অত্যন্ত সুদীর্ঘ, বিস্তৃত। বিডিআর সদস্যদেরকে জিজ্ঞাসাবাদের নামে ধরে নিয়ে যাওয়া সেনা কর্মকর্তা, CIDর কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ সহ অন্য কর্মকর্তারা, ডেথ সার্টিফিকেট এবং পোস্টমর্টেমের সাথে জড়িত সকলেই ছিল এই পরিকল্পনার অংশ। পিলখানা হত্যাকাণ্ডের সব সাক্ষীদের মুখ বন্ধ করবার পর শুরু হয় বিচার, যে বিচারের নামে বিডিআরের 18,519 জন জওয়ানের সাথে ইতিহাসের নিষ্ঠুরতম নৃশংসতা চালানো হয়েছে। এই মামলায় মূল পরিকল্পনাকারীদের বাঁচিয়ে দিয়ে সাক্ষীদেরকে করা হয়েছে খুন, খুনিদের করা হয়েছে সাক্ষী আর চোখে দেখেনি এমন সাক্ষীদের বর্ণনাতেই হয়েছে ফাঁসির রায়। উদুরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে সেনাবাহিনী তাদের অপকর্মের দায় চাপিয়ে দিয়েছে নিরীহ বিডিআরদের উপর। বিচারের নামে বিডিআরের উপর কতটা অবিচার করা হয়েছে তা দেখতে আমরা 2-1 ফাঁসির আসামির বিচারের নমুনা তুলে ধরলেই সবকিছু দিনের মতো পরিষ্কার হয়ে যাবে, যার শুরুটা করব পিলখানা হত্যা মামলার 1 নম্বর আসামিকে দিয়ে। অনুসন্ধানের শুরুতেই ডিএডি সৈয়দ তৌহিদের কথা বলেছিলাম, যিনি পিলখানা হত্যা মামলার 1 নম্বর আসামি। বলা হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তিনি। তার ব্যাপারে একটা গল্প সাজানো হয়েছিল। ডিএডি তৌহিদ নাকি ছিলেন জাহাঙ্গীর কবির নানকের বাল্যবন্ধু, তার সাথে মিলেমিশেই ঘটানো হয়েছে পিলখানা হত্যাকাণ্ড। এখন প্রশ্ন হলো, নানকের সাথে মিলেমিশে যদি ডিএডি তৌহিদ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকেন, তাহলে তৌহিদের যদি ফাঁসি হয়, নানক কিভাবে বেঁচে গিয়েছিলেন? আমার হাজবেন্ড কোনো মন্ত্রী, কোনো MP কারো বাসায় যায় নাই, কোনো মিটিং এ তার নাম নাই, কোথাও সে নাই।
প্রধানমন্ত্রীর কাছে সে গেছে, এইখান থেকেই তার শুরু হলো। প্রধানমন্ত্রীর কাছে সে কিভাবে গেল, তাকে কিভাবে নিয়ে যাওয়া হইলো, পরবর্তীতে সে কি করলো, সবকিছুই তো কাগজে কলমে আসছে। তারপরও কেন তাকে 1 নম্বর আসামি বানাইয়ে এত বড় শাস্তি দেওয়া হইলো? ভারতের পরিকল্পনার শেখ হাসিনার পরিচালনায় পিলখানায় যে নাটক মঞ্চস্থ করা হয়েছিল সেই নাটকে 25 তারিখ বিকেলের শুটিংটুকু বাদ দিলে পুরো নাটকে ডিএডি তৌহিদকে আর কোথাও দেখা যায়নি। তৌহিদ যখন প্রধানমন্ত্রীর আদেশে বিডিআরের ডিজি হয়েছিলেন সেই সময়টাতে তৌহিদের পরিবার জিম্মি হয়েছিল পিলখানায় আসা বহিরাগত সন্ত্রাসীদের হাতে। দরজা ভেঙে ফেলে আমার দিকে এবং আমার ছেলে মেয়ের দিকে অস্ত্র তাক করে আবার একইভাবে তারা বাসার ভিতরে আপনার খুঁজতে থাকে আমার হাজবেন্ডকে। পরবর্তীতে আমি আমার হাজবেন্ডকে আমি ফোন দিয়ে বলি যে এইভাবে বিদ্রোহীরা আমার বাসায় আসতেছে, বিডিআরের পোশাক পরা, মুখোশ পরা, আমি তো চিনি না, এরা তোমার ঠিকানা জানতে চায়, না জানাই তাহলে আমাদেরকে মেরে ফেলবে, হুমকি দিতেছে। তারপরেও ধরুন ডিএডি তৌহিদ মূল পরিকল্পনা করেছিল, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেখানেও নাটকের পর নাটক সাজানো হয়েছে। ডিএডি সৈয়দ তৌহিদের ফাঁসি হয়েছে মেজর আসাদ হত্যার হুকুমের আসামি হিসেবে, যার সাক্ষীর উপর ভিত্তি করে ডিএডি তৌহিদের ফাঁসির রায় হয়েছে সেই সিপাহীর নাম আনোয়ার হোসেন। সিপাহী আনোয়ার তার দণ্ডবিধির 164 ধারার জবানবন্দিতে বলেছেন ডিএডি তৌহিদের নির্দেশে মেজর আসাদকে হত্যা করা হয়েছে। সিপাহী আনোয়ার তার জবানবন্দিতে বলেছেন 25 ফেব্রুয়ারি আনুমানিক 9:50 সময় ডিএডি তৌহিদ স্যার এসে উত্তেজিত হয়ে নির্দেশ দেন যে তোমরা সকলে অস্ত্রাগারে গিয়ে অস্ত্র নিয়ে আর্মি অফিসারদের খতম করো। ওই সময় আমাদের অফিসের সামনে মার খেতে থাকা মেজর আসাদ স্যার বলেন আমাকে বাঁচাও, ওরা আমাকে মারছে বলে দৌড়ে দোতলার সিঁড়ির কাছে পড়ে যান। আমি এই দৃশ্য দেখে খুব দ্রুত তার কাছে যাই, তখন তিনি বলেন আমি মেজর আসাদ, ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে একটু বাঁচাও ভাই, আমাকে উপরে নিয়ে চলো। আমি তখন মেজর আসাদ স্যারকে ধরে উপরে দোতলায় সিও সাহেবের অফিসে নিয়ে যাই। এর কিছুক্ষণ পরে ডিএডি তৌহিদ ওখানে আসেন এবং আসাদ স্যারকে দেখে তাহাদের ফিনিশ বলে রুম থেকে বের হয়ে যায়। সঙ্গে সঙ্গে হাবিলদার বেলায়েত, নায়েক আসাদ, সিপাহী আমিনার মেজর আসাদ স্যারকে গুলি করে হত্যা করে চলে যায়। আমি টেবিলের নিচে লুকিয়ে থাকা অবস্থায় অস্ত্রধারীদের গুলিতে আহত হই। সিপাহী আনোয়ারের সাজানো গোছানো এই স্ক্রিপ্টটি শুনে অবিশ্বাস করার কোনো উপায় নেই, কিন্তু সমস্যা হলো হাসিনার পরিচালিত নাটকে যেই ডিএডি তৌহিদকে দিয়ে মেজর আসাদকে হত্যা করানো হয়েছে সেই ডিএডি তৌহিদকে আমরা নাটকের অন্য আরেক জায়গায় আবিষ্কার করেছি। 4 তলায় নিয়ে গেল, টয়লেটের মধ্যে ডিএডি তৌহিদ লুকায় আছে। তাই আমি তুমি কি দরবার হলে ছিল না? ও বলে না স্যার আমি দরবার হলে ছিলাম না। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান বিডিআর হত্যাকাণ্ডে বেঁচে ফেরা আর্মি অফিসারদের মধ্যে একজন, যার চোখের সামনে বিডিআরের ডিজি সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়, যেই গুলিতে তিনি নিজেও আহত হয়েছিলেন। ডিজি মহোদয় জাস্ট ফার্স্ট স্টেপটা দিলেন, এসে ডিজিকে প্রথমে গুলি করলেন, আমারও একটা গুলি লাগলো এখানে এসে। পিলখানা হত্যাকাণ্ডের অন্যতম সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান 25 ফেব্রুয়ারি তার সাথে ঘটে যাওয়া রোমহর্ষক অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। তার দেয়া সেই জবানবন্দিতে সকাল 9টা থেকে ধারাবাহিক ঘটনা প্রবাহ পড়তে পড়তে দুপুর 2টায় গিয়ে আটকে উঠি, কারণ কিছুক্ষণ আগে সিপাহী আনোয়ারের বর্ণনায় যে ডিএডি তৌহিদের কথা বলা হয়েছে সেই ডিএডি তৌহিদ সম্পর্কে মেজর কামরুজ্জামান যা লিখেছেন তা যেন বাংলা সিনেমার একই চরিত্রের ডাবল পার্ট। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান তার 161-এর জবানবন্দিতে বলেছেন সকাল থেকে তাকে নানাভাবে অপমান, অপদস্থ, ভয়, ভীতি আর মারধরের পর কয়েকজন সিপাহীর সহায়তায় তিনি জীবন বাঁচান। তিনি বলেছেন কয়েকজন সিপাহীর হাত ঘুরে সবশেষ বিডিআর সদস্যরা তাকে সদর ব্যাটালিয়নের 4র্থ তলায় নিয়ে যায়। সেখানে গিয়েই তিনি বাথরুমের ভেতরে লুকানো অবস্থায় ডিএডি তৌহিদকে দেখতে পান। লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের তথ্য অনুযায়ী ডিএডি তৌহিদ কামরুজ্জামানকে বাথরুমের ভেতরে লুকানোর সুযোগ করে দিয়ে নিজে জীবনের ঝুঁকি নিয়ে বাইরে বসেছিলেন, আর সেটাই কাল হয়ে দাঁড়িয়েছিল ডিএডি সৈয়দ তৌহিদের। ডিএডি তৌহিদ বাথরুমের ভেতরে লুকিয়ে থাকলে বিদ্রোহীদের নেতা সেজে প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে যেতে হতো না। কামরুজ্জামানের বক্তব্য যদি সত্যি হয় তাহলে ডিএডি তৌহিদ নির্দোষ, আর যদি মিথ্যে হয় তাহলে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানকেও গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতে হবে, কারণ দুজনের বক্তব্যই একই সাথে সত্য হওয়া সম্ভব নয়। ডিএডি তৌহিদ কিভাবে বিদ্রোহীদের নেতা হয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন সেই বর্ণনা খুঁজে পেয়েছে আরেকজন ডিএডির 164 ধারার জবানবন্দিতে। ডিএডি আব্দুর রহিম তার জবানবন্দিতে বলেছেন পিকআপ হতে একজন সৈনিক আমাকে মন্ত্রী আসলে কথা বলার জন্য বললে আমি বলি ভেতরে আরও ডিএডি আছেন। এরপর আমি পিকআপ নিয়ে ডিএডি তৌহিদকে খুঁজতে যাই। সদর ব্যাটালিয়নের 4র্থ তলায় তৌহিদ সাহেবকে দেখতে পাই। তারপর তৌহিদ সাহেব বলেন বাথরুমে আমার প্রাক্তন সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান স্যার লুকিয়ে আছেন। স্যারের সাথে দেখা করি, তারপর ডিএডি তৌহিদ সহ 4 নম্বর গেটে যাই। এভাবেই ডিএডি তৌহিদ পিলখানার কথিত বিদ্রোহের মূল পরিকল্পনাকারী হয়ে গেলেন। ডিএডি আব্দুর রহিম এবং লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের জবানবন্দিতে এটা পরিষ্কার যে ডিএডি তৌহিদ 25 তারিখ বিদ্রোহের নেতৃত্ব দেননি, বরং বাথরুমে লুকিয়েছিলেন।
যে কারণে পিলখানার ঘটনায় কারো 164 কিংবা 161 ধারার জবানবন্দিতে দরবার হলের কোথাও ডিএডি তৌহিদকে দেখা গেছে এরকম দাবি করেননি। ডিএডি তৌহিদের বিরুদ্ধে যে মেজর আসাদ হত্যার অভিযোগ আনা হয়েছে, আমাদের অনুসন্ধানে সেই মেজর আসাদের পোস্টমর্টেম রিপোর্ট সংগ্রহ করেছিলাম, যেখানে দেখা যায় তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গিয়েছিল। কিন্তু সিপাহী আনোয়ার তার জবানবন্দিতে বলেছেন ডিএডি তৌহিদের নির্দেশে হাবিলদার বেলায়েত, নায়েক আসাদ এবং সিপাহী আমিনার 3 জন মিলে গুলি করে মেজর আসাদকে হত্যা করেন। মেজর আসাদের মৃত্যুর বিবরণের কোথাও ধারালো অস্ত্রের ব্যবহারের কথা বলা হয়নি। এখানে আমার হাজবেন্ডের কি অপরাধটা এখানে দেখেন, সে তো পালাইয়া যায় নাই, সে তো কাউকে খুন করে নাই, তার ফ্যামিলির ভিতরে ছিল, ওনাকে অমানবিক নির্যাতন করা হয়েছে। এমন কোন নির্যাতন নাই যে ওনাকে না করা হয়েছে। এখন শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হয়ে যাইতেছে আস্তে আস্তে। শেখ হাসিনার কাছে নিয়ে যাওয়া প্রতিনিধি দলের আরেক সদস্য ডিএডি মোহাম্মদ আব্দুল জলিল শেখ। হসপিটাল ইউনিটের কোয়ার্টার মাস্টারে কর্মরত থাকা ডিএডি জলিল গোলাগুলির শব্দ শুনে হাসপাতালের অন্য সহকর্মীদের সাথে সিগন্যাল মেসের ভেতরে অবস্থান নিয়েছিলেন। সেখান থেকে বিকেলে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য তাকে জোর করে নিয়ে যাওয়া হয়। মুখোশধারী সৈনিক আব্বুকে ধরে গাড়িতে তুলে 4 নম্বর গেটে নিয়ে আসে প্রধানমন্ত্রীর সাথে দাবি দেওয়া নিয়ে আলোচনা করার জন্য। আব্বু সেখানে যেতে না চাইলে আব্বুকে মারধর করা হয় এবং হুমকি দেওয়া হয় যে এখানে তাকে গুলি করে হত্যা করা হবে। 3:30টার দিকে আব্বু আম্মুর ফোনে কল দেন, কল দিয়ে বলেন আব্বুকে যমুনায় নিয়ে যাওয়া হচ্ছে। আমার ছেলে মেয়েগুলো দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম, আমার ছেলে মেয়েগুলোকে দেখে রেখো। ঘটনার পর থেকে 2 মাস গুম করে রাখার পর ডিএডি জলিলকে গ্রেফতার দেখানো হয়েছিল। এই 2 মাসে জলিলের হাত পায়ের 10 আঙুলের সবগুলো নখ উপড়ে ফেলা অবস্থায় আদালতে তোলা হয়। সেই থেকে 2 পা সোজা করে আর হাঁটার সৌভাগ্য হয়নি ডিএডি আব্দুল জলিল শেখের। র্যাব 1-এ নিয়ে অমানসিক নির্যাতন করা হয়। আব্বুর হাত পায়ের নখ উঠে ফেলা হয়, থেতলে আঙুলগুলো থেতলে ফেলা হয়, পায়ের নখে সুচ ঢুকানো হয়, কারেন্টের শর্ট দেওয়া হয় পেনিসে। ডিএডি জলিলকে যাদের সাক্ষীর উপর ভিত্তি করে ফাঁসি দেওয়া হয়েছে সেখানে বেশিরভাগ সাক্ষী বলেছে টেলিভিশনে দেখেছি, পত্রিকায় পড়েছি বা অমকের কাছে শুনেছি, কিন্তু কেউ ডিএডি জলিলকে কোথাও কাউকে হত্যা, লুটপাট কিংবা ধর্ষণ করতে দেখেননি। এসব সাক্ষীদের একজন মেজর জায়েদি। তিনি জানিয়েছেন কিভাবে তাকে ডিএডি জলিলের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ানো হয়েছে। তাকেও আমি উক্ত এলাকায় দেখেছিলাম এবং আমি শনাক্ত করতে পেরেছিলাম, বাট তার নাম জানতাম না। জেনারেল আজিজ, তদানীন্তন ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল আজিজ আমাকে জানিয়েছিলেন উক্ত অফিসারের নাম ডিএডি জলিল। তার মুখ ভর্তি দাড়ি ছিল, চাপা দাড়ি। দাড়িওয়ালা এক ব্যক্তিকে ডিএডি আব্দুল জলিল বানিয়ে ফাঁসি দিয়ে দেওয়া হয়েছে, অথচ আমাদের হাতে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের দিনের একটি ভিডিওতে দেখা যায় ডিএডি জলিলের মুখে কোনো দাড়ি নেই। এখন প্রশ্ন আসতে পারে, পিলখানা হত্যাকাণ্ডের সাথে কি তাহলে কোনো বিডিআর সদস্য জড়িত ছিল না? অবশ্যই ছিল, কিন্তু যারা জড়িত ছিল তাদেরকে এই মামলায় শাস্তি দেওয়া সম্ভব নয়, কারণ মামলার মূল উদ্দেশ্যই ছিল পিলখানা হত্যাকাণ্ডের বাকি কাজ সম্পন্ন করা। এখানে সিপাহী মাহিন এবং লেদার লিটনের মতো হত্যার মূল পরিকল্পনার সাথে জড়িত আসামিকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। লেদার লিটনের বাবা সাবেক সুবেদার এবং আওয়ামী লীগ নেতা তোরাব আলীকে সুনির্দিষ্ট অভিযোগ থাকার পরেও ছেড়ে দেওয়া হয়েছিল। অন্যদিকে যারা শুধুমাত্র বিডিআরের ডিজিকে জিম্মির পরিকল্পনার সাথে জড়িত কিন্তু হত্যাকাণ্ডের পরিকল্পনার কথা জানতেন না, তাদের বেশিরভাগকে জিজ্ঞাসাবাদের নামে হত্যা করা হয়েছে। বাদবাকি যারা আছেন তাদেরকেও ফাঁসির রায় দিয়ে হত্যার পরিকল্পনা ছিল, যেন আওয়ামী লীগের কোন কোন নেতা এই হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে জড়িত তাদের নাম কেউ জানতে না পারে। পিলখানা হত্যাকাণ্ড যে বিডিআরকে ধ্বংস করে দেওয়ার জন্যই করা হয়েছিল তার প্রমাণ হাস্যকর এই মামলায় 18,519 জন বিডিআর জওয়ানকে আসামি করা। এদের মধ্যে বেশিরভাগ বিডিআর জওয়ান নির্দোষ প্রমাণিত হলেও কাউকেই চাকরি ফেরত দেওয়া হয়নি। উল্টো যাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সবার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে তারপর তাদেরকে মুক্তি দেওয়া হয়। অনেক অপরাধীকে টাকার বিনিময়ে সাক্ষী বানানো হয়েছে, আবার অনেক নিরীহ বিডিআর সদস্যকে কোনো কারণ ছাড়াই শাস্তি দেওয়া হয়েছে। 2009 সালের 25 ও 26 তারিখে বিডিআর পিলখানায় ঘটে যায় বিডিআর বিদ্রোহের নারকীয় হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের সময় সে 9 দিনের ছুটিতে বাড়িতে অবস্থান করে। সে ছুটিতে থাকার কারণে তাকে সেই অভিযুক্তের বাইরে রাখা হয়। পরবর্তীতে সিআইডি দীর্ঘ 7 মাস পর 2009 সালে সেপ্টেম্বর মাসের 10 তারিখে তাকে কর্মরত অবস্থায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। এই মামলার বিচার কার্য শুরু হয় বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে।
রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। দীর্ঘ শুনানি শেষে 2017 সালে এই মামলার রায় প্রদান করা হয়। রায়ে আমার ছোট ভাই আতিকুর রহমানকে খালাস প্রদান করা হয়। তখন এই জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ সুপ্রিম কোর্টে আপিল করে। এমতো অবস্থায় এখনো পর্যন্ত আমরা কোনোভাবে আমার ছোট ভাইয়ের মুক্তির কোনো ব্যবস্থা করতে পারিনি। আমার ছোট ভাই যে ছুটিতে ছিল, যে সে নির্দোষ, এটি সব কিছুতে প্রমাণ হয়ে গেছে। তাকে মুক্তি দেওয়া আমি মনে করি যে এটা সরকারের দায়িত্ব। এভাবেই চলেছে পিলখানা হত্যাকাণ্ডের বিচারের নামে অবিচার। আতিক থেকে তৌহিদ পিলখানা হত্যাকাণ্ডের বিচারের নামে 18,000 পরিবারের সাথে গেল 16 বছর যা হয়েছে তাই পৃথিবীর ইতিহাসে আর কখনোই হয়েছে কিনা আমাদের জানা নেই। মামলা, তদন্ত, জিজ্ঞাসাবাদ থেকে শুরু করে জবানবন্দি, কোথাও ন্যায় বিচার পায়নি বিডিআরের পরিবারগুলো। একটা ফ্যামিলি ধ্বংস হওয়ার মতো যা যা দরকার সবকিছুই ঘটছে আপনার ফ্যামিলিতে। বাংলাদেশের ইতিহাসে যদি 5 আগস্ট না আসতো তাহলে বিডিআরের এই আর্তনাদ হয়তো উঁচু লাল দালানের বাইরের কেউ শুনতে পেত না। বিডিআরের পরিবার কারো করুণা চায় না, তারা চায় ন্যায় বিচার। অনেক হয়েছে, আর না। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নতুন করে কমিশন তৈরি হয়েছে। আমরা সেই কমিশনের কাছে সুষ্ঠু তদন্ত চাই। আমরা কমিশনের প্রতিদ্বন্দ্বী নই, বরং কমিশনের সুবিধার্থে আমরা পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গঠিত প্রথম তদন্তের সাথে জড়িত কয়েকজন কর্মকর্তার কিছু পর্যবেক্ষণ দিয়ে অনুসন্ধান শেষ করব। পিলখানা হত্যাকাণ্ডের পরের 2 সপ্তাহ সেনাবাহিনীর একটি অংশ সঠিকভাবে তদন্তের চেষ্টা করেছিল, কিন্তু সেই তদন্ত শেষ হবার আগেই তাদেরকে থামিয়ে দেওয়া হয়। আমি তদন্তকালে যেটা দেখলাম, কিছু বিষয় তদন্তে মনোযোগী হওয়ার কারণে কমিটির অন্যান্যরা আমাকে মোটামুটি একটা হোস্টাইল মেম্বার হিসেবে চিহ্নিত করে এবং অসহযোগিতা শুরু করে এবং আমার কার্যক্রমকে তারা ওপেনলি ডিসক্রেডিট করার চেষ্টা করে। এই পরিস্থিতিতে যখন তারা ব্যর্থ হয় তখন ব্রিগেডিয়ার রফিককে আমাদের তদন্ত কমিটির একজন সদস্য কোনো চাহিদা বা কোনো প্রয়োজন ছাড়াই আমার সিনিয়র তাকে সম্পৃক্ত করে, যেহেতু উনি সিনিয়র, উনি সম্পূর্ণ দায়িত্বটা নিয়ে নেন এবং পরবর্তীতে রিপোর্ট সাবমিট করেন। তদন্তকারী দল একটি বিষয় লক্ষ্য করেন যে পিলখানা হত্যাকাণ্ডে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের বেশিরভাগকে খুব সম্প্রতি বিডিআরে বদলি করা হয়েছিল। এই বদলির সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে সন্দেহভাজন মনে করেন তদন্তকারী ওই সেনা কর্মকর্তারা। পিলখানা হত্যাকাণ্ডের বহুল আলোচিত নাম কর্নেল রেজা নূর, যিনি ঘটনার একদিন আগে একরকম জোর করে কর্নেল গুলজারকে র্যাব থেকে বিডিআরে পাঠান। পিলখানায় গন্ডগোলের খবর শুনে ঘটনাস্থলে যাওয়া প্রথম দলটি ছিল র্যাবের এডিজি রেজা নূর র্যাবের ওই দলটিকে পিলখানায় ঢুকতে বাধা দিয়েছিলেন। কর্নেল গুলজার ওই সময়টাতে র্যাবে পোস্টিং থাকলে পরিস্থিতি অন্যরকম হতে পারত। এইখানে মেইন গেটে শামসাররা ছিলেন, র্যাব 2 ছিল, মানে র্যাব 2 প্লাস হচ্ছে মানে শামসার অলরেডি বলেছেন যে মানে আয়ত্তের মধ্যেই ছিল, কিন্তু কোনোভাবেই অর্থাৎ রেজানুর খান স্যারের সঙ্গে উনি আবার মানে আমার আগের সিও ছিলেন, সেই হিসেবে স্যারের সঙ্গে আমারও কথা হয় যে স্যার এই ব্যাপার, তো এটা আমরা ইয়ে করতে পারি, কোনোভাবেই মানে এটা অপারেশন করার কোনো মানে উনি কোনো পারমিশন দেননি। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের একটা বড় অংশ ছিলেন যারা ভারতের সাথে ব্রহ্মমারি এবং পাদুয়া যুদ্ধে অংশ নিয়েছিলেন, যে কারণে তদন্তকারীদের সন্দেহ আরও প্রকট হয়। অতএব হঠাৎ করে এতগুলো পোস্টিং কি কারণে কেন হয়েছিল সেটা খতিয়ে দেখতে হবে। তখন আমি স্যারকে প্রশ্ন করেছিলাম যে স্যার এই যে পোস্টিংগুলো হলো, আপনি তো নিজেই পোস্টিংগুলোর সাথে যুক্ত ছিলেন, আপনি কি আমাকে বলতে পারেন যে 57 জন অফিসারকে কেন আপনারা গত 3 মাসে একসাথে পোস্টেড করলেন? আপনারা কি জানতেন স্যার এখানে ওনাদেরকে মেরে ফেলা হবে? উনি আমার ফোন মানে ওনার যে রিয়াকশনটা ছিল, ধরেন আমার কি হবে যে না তো এরকম কিছু না, আমরা হঠাৎ করে শুনলে কি হয়, হি ওয়াজ লাইক তুমি ফোনে এসব কি আলোচনা করতেছো, ইটস সো সিক্রেট থিং, আই হ্যাভ আস্কড হিম। পিলখানা হত্যাকাণ্ডের সময় আওয়ামী লীগের ছোট একজন নেতা বড় ভূমিকা পালন করেছিল, যার নাম মির্জা আজম। সেনাবাহিনীর সূত্র মনে করে মির্জা আজমের বোন জামাই শায়েক আব্দুর রহমানকে ফাঁসিতে ঝুলানোর প্রতিশোধ হিসেবেই পিলখানা হত্যাকাণ্ডে যুক্ত হয়েছিলেন মির্জা আজম। উল্লেখ্য, বাংলা ভাই এবং শায়েক আব্দুর রহমানকে জঙ্গি আস্তানা থেকে গ্রেফতারের মূল নায়ক ছিলেন কর্নেল গুলজার, যে কারণে পিলখানা হত্যাকাণ্ডের পর গঠিত তদন্ত কমিটি মির্জা আজমকে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদও করেছিল। এই অফিসারগুলো সবাই অপারেশনাল ছিল, অপারেশনাল সাউন্ড ছিল, তাদেরকে সেরকম আর্মি ইনস্টিটিউশনগুলোতে না দিয়ে কেন বিজিবিতে দেওয়া হলো? এটা তার মানে
তারা জানতো। এখানে সামরিক সচিবকে জিজ্ঞেস করা উচিত যে আপনাকে কে নির্দেশ দিয়েছিল এই পোস্টিং অর্ডারগুলো দেওয়ার জন্য। সো তাদেরকে আসলে আওতায় আনা উচিত। তাপস, মির্জা আজম, র্যাপিড ডিজি, এডিজি, দেন সামরিক সচিব, ডিজিএফআই ডিজি, শেখ হাসিনা, মইনু আহমেদ, এরা প্রত্যেকেই ডাইরেক্টলি সম্পৃক্ত, কোনো সন্দেহ নেই। পিলখানা 3 ও 4 নম্বর গেটে আওয়ামী লীগের যে মিছিলটি হয়েছিল সেই মিছিলের নেতৃত্ব দেওয়া ব্যক্তিকে আটক করেছিল মেজর মনির, কিন্তু গুরুত্বপূর্ণ সেই আসামিকে কর্নেল সালেহ বাঁচিয়ে দেন। উল্টো ওই ব্যক্তিকে আটকের অপরাধে মেজর মনিরকে শাস্তি দেওয়া হয়। অতএব কর্নেল সালেহকে আটক করলেই জানা যাবে কেন তিনি সেই আসামিকে ছাড়িয়ে নিয়েছিলেন। ওই ছেলেটাকে যখন আমি আপনার অ্যারেস্ট করে নিয়ে আসছি, তো প্রতিমধ্যেই আমি একটা কাজ করেছিলাম, ওর তো স্বাভাবিক কারণে আমি তখন কথাবার্তা বলতে থাকি, জিজ্ঞাসাবাদ করতে থাকি। তো আমি তখন তাকে একটা তাৎক্ষণিক জিজ্ঞাসাবাদ করেছিলাম যে তোমাকে কি আদেশ দিয়েছিল মিছিল করার জন্য। তো ছেলেটা খুব স্বাভাবিকভাবে বললো যে আমাকে তো ভাই বলছে। ভাই মানে কোন ভাই? বললো যে তাপস ভাই আমাকে বলছে যে তুমি একটা মিছিল নিয়ে ঢুকবা। তো আমি তো সেই ওনার কথা অনুযায়ী তো কথা বলতে পারি না, বলছে তো আমাকে করতে হয়। তো আমি তখন একটা মিছিল নিয়ে ওখানে ঢুকলাম, কিন্তু মিছিল নিয়ে ঢুকে যখন আমি বের হয়ে যাই, তো তখন ওই মিছিলের সাথে দেখলাম আমাদের যুবলীগের অনেক ছেলে পেলে, আমাদের এলাকার নেতাকর্মী তখন আমার মিছিলের সাথে বের হয়ে আসলো। পিলখানার লগবুক অনুযায়ী ঘটনার দিন সকাল 6:30 পিলখানার ভেতরে প্রবেশ করেন এবং 7টায় বেরিয়ে আসেন তৎকালীন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। আধা ঘন্টার সময় তিনি কাদের সাথে কি কথা বলেছেন সেটা বের করতে হবে। আওয়ামী লীগের সাবেক আরেক এমপি মুস্তাক আহমেদ রুহির সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেয়েছিল সেনাবাহিনীর ওই তদন্তকারী দলটি, যে কারণে তাকে উত্তরা থেকে গ্রেফতার করেছিলেন র্যাব 1-এর সিও মেজর মনির। কিন্তু আটকের কয়েক ঘন্টার মধ্যেই তাকে ছাড়তে বাধ্য করা হয়। আওয়ামী লীগের আরও ডজনখানেক মন্ত্রী প্রতিমন্ত্রীর নাম জিজ্ঞাসাবাদের তালিকায় ছিল, কিন্তু তাদের বিরুদ্ধে পরবর্তীতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ ছিলেন অন্যতম সন্দেহভাজন পরিকল্পনাকারী, যিনি পর্দার আড়ালে থেকে ঠান্ডা মাথায় ভারতীয় গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত হয়েছিলেন। সেনাবাহিনী সূত্র জানিয়েছে সোহেল তাজ পিলখানা হত্যাকাণ্ডের আগে বিদেশে যাবার কথা বললেও সে ঢাকা বিমানবন্দর থেকে সিলেটে গিয়ে সেখান থেকে আবারও হেলিকপ্টারে ঢাকায় ফেরত আসেন। পিলখানার ঘটনায় ভারতের সাথে যোগাযোগ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সোহেল তাজ। তদন্ত কমিটি সোহেল তাজের পাসপোর্ট চেক করলেই প্রমাণ হয়ে যাবে তিনি আদৌ ওই সময়টাতে দেশের বাইরে অবস্থান করেছিলেন কিনা। পিলখানা হত্যাকাণ্ডের মতো এত ভয়ঙ্কর একটি সরকারি পরিকল্পনার সময় সোহেল তাজ কোথায় ছিলেন, তার ভূমিকাই বা কী ছিল তা পরিষ্কার হওয়া প্রয়োজন। বলা হয়ে থাকে সোহেল তাজ ঠিক ঘটনার আগে দেশের বাইরে অবস্থান করছিলেন। যদি সেটাও হয়ে থাকে তাহলে তিনি হঠাৎ করে কেন দেশের বাইরে চলে গেলেন? হত্যাকাণ্ডের এই পরিকল্পনা তিনি দেশবাসীকে না জানিয়ে কেন আত্মগোপনে ছিলেন সেটাও খতিয়ে দেখা প্রয়োজন। রাজনৈতিক সম্পৃক্ততাটা স্পষ্ট হয়ে যায় আস্তে আস্তে। এর মধ্যে সব থেকে বেশি ইনভলভ ছিলেন ব্যারিস্টার তাপস, হাজারীবাগ এলাকার এমপি নির্বাচিত হন যিনি। এছাড়া আর যারা ছিলেন, নানক আজম, অ্যাডভোকেট কামরুল, শেখ সেলিম, সোহেল তাজ, ওয়ারেসাত বেলাল, রুহি, দেন মাহবুবা রাগিনী, শেগুপ্তা ইয়াসমিন এমিলি এবং সুবেদার তোরাবালি অবসরপ্রাপ্ত বিডিআর এর সদস্য। ভারতীয় পরিকল্পনার বাস্তবায়নের বাংলাদেশ প্রান্তে নেতৃত্ব দিয়েছেন স্বয়ং শেখ হাসিনা নিজে। সকাল থেকে শেখ হাসিনা 3 বাহিনীর প্রধানকে নিয়ে যমুনায় অবস্থান করেছেন। ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নে শেখ হাসিনা সার্বক্ষণিক ভারতের সাথে যোগাযোগ রক্ষা করেছেন এবং যে কোনো পরিস্থিতিতে শেখ হাসিনাকে বাঁচানোর জন্যও ভারতীয় এয়ারফোর্স প্রস্তুত ছিল বলে প্রমাণ পেয়েছিল সেনা কর্মকর্তারা। 6 প্যারাশুট রেজিমেন্ট, এটা হচ্ছে গিয়ে, এটার লোকেশন হচ্ছে গিয়ে আপনার কলকাতায় কালীকুমুন্দ এয়ারপোর্টে, এয়ার স্ট্রিপে। ওরা স্পিয়ার হেডের নিরাপত্তা থাকে। ওইখানে একটা কোম্পানি ছিল, ওই কোম্পানির কোম্পানি কমান্ডার ছিলেন মেজর কামালদীপ সিং। তাদের একটা রেজিমেন্ট, প্যারাশুট রেজিমেন্ট, 5টার সময় যখন তারা রেডি হয় একটা কোম্পানি, 8টার মধ্যে তাদের একটা ফুল রেজিমেন্ট রেডি হয়। যে রেজিমেন্ট পরবর্তীতে আমরা জানতে পারি যে ওই রেজিমেন্টের এইম ছিল ঢাকা এয়ারপোর্ট, তেজগাঁ এয়ারপোর্ট এবং গণভবনে অপারেশন করা এবং নিরাপদভাবে তখনকার স্বৈরাচারী প্রাইম মিনিস্টারকে এক্সট্রিকেট করার জন্য। সবশেষ পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের ধামাচাপা দেওয়ার দায়িত্বে যারা ছিল তাদের সবাইকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। সেনা প্রধান হিসেবে জেনারেল মঈনকে এর দায় অবশ্যই নিতে হবে, যিনি শেখ হাসিনার পাশে বসে পিলখানায় সেনা হত্যার ঘটনা পর্যবেক্ষণ করেছিলেন। পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত লেফটেন্যান্ট জেনারেল সিনা ইবনে জামালি, যিনি পিলখানার বিভিন্ন গেটে অবস্থান নেওয়া র্যাব ও সেনাবাহিনীর সদস্যদেরকে ভেতরে
অভিযান চালাতে বাধা দিয়েছিলেন। তৎকালীন ডিজিএফআই এবং এনএসআই প্রধান দুজনেই এই পরিকল্পনার অংশ। বিশেষ করে ডিজিএফআইয়ের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল মোল্লা ফজলে আকবর হত্যাকাণ্ডের পর খুনিদের পিলখানা থেকে বের করে দেওয়ার বিষয়টি সেনাবাহিনীর চোখের সামনেই ঘটেছে। খুব নাটকীয়ভাবে বিডিআর এর ভেতরে বিভিন্ন ইলেকট্রিসিটি লাইন কেটে দিয়ে গেট খুলে দেওয়া হয় ইচ্ছা করে, যাতে সৈনিকরা পালিয়ে যেতে পারেন। তো সেই সময় আমি বলেছিলাম যে র্যাবের এক অফিসার ক্যাপ্টেন আশিক স্যার, যিনি ইঞ্জিনিয়ার্সে আমাদের সাথে ছিলেন, ক্যাপ্টেন আশিক স্যার আবার আমার সাথে 8 ইঞ্জিনিয়ার্সে চাকরি করেছেন রংপুর ক্যান্টনমেন্টে। এরপর ওনার র্যাবে পোস্টিং পায়, কিন্তু আমি স্যারকে চিনতাম। স্যার কিছু সৈনিককে যখন পালিয়ে যাচ্ছে উনি না বুঝে ওদেরকে ধরে নিয়ে আসেন পিকআপে করে, র্যাবের পিকআপে করে আমাদের আবাহনী মাঠে আসেন। তো ওইখানে কিছু ওই সময় একদম ফার্স্ট হ্যান্ড ওদের মুখ থেকে তো আমরা কিছু সাক্ষী কথাবার্তা শুনে ফেলতে পারি। এই ভয়ে আমি ধারণা করি যে ওখানে আমার মনে আছে যে এরকম অনেক অফিসাররা, অনেক সৈনিকরা আমরা দাঁড়িয়ে আছি, ওর মধ্যে স্যার আসলেন পিকআপে করে তাদেরকে নিয়ে। তখন ওই অন্ধকারের ভেতরে এদিকে তো আমরা খুব অস্থির, প্রচন্ড সবাই ইমোশনাল, কি হচ্ছে ভিতরে এগুলো নিয়ে যখন আমরা চিন্তা করছি বা কথা বলছি, সেই সময় দুজন সিনিয়র অফিসার ওনারা দুটো ক্যাম্প স্টুল নিয়ে এক জায়গায় বসায় এবং ওনাদেরকে দেখে খুবই শান্তই মনে হচ্ছে, খুব একটা যে ওনারা চিন্তিত বা পায়চারি করছেন এরকম না। তা আমি আবার আমার পরিচিত আরেক সিনিয়র স্যারকে বললাম যে স্যার এই স্যার দুজন কারা, যে একটু দূরে বসে আছে, বোঝা যায় যে অনেক সিনিয়র, আমাদের সিনিয়র লেভেলের কেউ হবেন, মেজর জেনারেল বা তার উপরে। উনি বললেন যে ওই যে ডান পাশে যাকে দেখতেছো উনি হচ্ছে ডিজিএফআই, আর ওই পাশে যে দেখতেছো বাম পাশে উনি ডিজিএনএসএল। এবং ডিজিএফআই যাকে বলেন উনি তখন উঠে এসে বকাঝকা করেন ক্যাপ্টেন আশিক স্যারকে যে তুমি কার পারমিশনে এদেরকে ধরে নিয়ে আসছো। পিলখানার বাইরে থেকে নির্বিঘ্ন হত্যাকাণ্ড চালাতে সহায়তা করেছেন ডিজিএফআইয়ের মামুন খালেদ, ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস এবং কর্নেল সালেহ, সকলেই মাঠে থেকে পিলখানা হত্যাকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। ভেতরে লুকিয়ে থাকা বিভিন্ন কর্মকর্তাদের ফোন লোকেশন খুনিদেরকে দেওয়ার দায়িত্ব তারাই পালন করেছিলেন। 25 তারিখ রাতে 12টার দিকে হবে, আমি তখন মাঠে বসা, আমি ব্রিগেডিয়ার জেনারেল হাকিম, ইমরুল কায়েস ডাইরেক্টর সিটিআইবি, উনি তখন ওই মাঠে আসছিলেন। তো উনি মাঠে এসে বলল যে তোমাদের জানা মতো যদি কেউ থাকে, যে ভিতরে থাকে, তোমাদের কাছে কোনো ফোন আসে, তাহলে সেটা আমাদেরকে জানাও, কারা কারা কিভাবে কি আসে, তো সেটা আমরা জানিয়ে দিব। 44 রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামস পিলখানার ভেতরে থেকে মূল নেতৃত্ব দিয়েছেন। মূলত 44 নম্বর ব্যাটালিয়ন পুরো বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল, যে কারণে পিলখানা হত্যাকাণ্ডে 44 রাইফেলস ব্যাটালিয়নের কোনো সেনা কর্মকর্তা ওই দিন মারা যায়নি। নিরীহ সিপাহীদেরকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে বিদ্রোহে অংশ নিতে উদ্বুদ্ধ করা লেফটেন্যান্ট জেনারেল শামস পিলখানা থেকে বাইরে এসেই শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছিলেন, অথচ ভেতরে তখন 57 সেনা কর্মকর্তার বিকৃত লাশ পড়েছিল। পিলখানা হত্যাকাণ্ডের পুরস্কার হিসেবে লেফটেন্যান্ট কর্নেল শামসকে পরবর্তীতে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছিল, যা অত্যন্ত রহস্যজনক। যে মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাড্রেসটা আসলে সেখানে এদের অস্ত্র জমা দেওয়ার ক্ষেত্রে একটা টনিক হিসাবে কাজ করেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আসলে ধন্যবাদ জানাবো। আমাদের হাতে আসা তথ্য বলছে 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানার দরবার শুরুর ঘণ্টা তিনেক আগে সকাল 6টায় হঠাৎ করে বিডিআরের কেন্দ্রীয় কোতের দায়িত্ব পরিবর্তন করে মেজর রিয়াজকে দেওয়া হয়েছিল, যার বিরুদ্ধে পিলখানা হত্যাকাণ্ডে সম্পৃক্ত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছিল তৎকালীন তদন্তকারী সেনা কর্মকর্তারা। তাকে দ্রুত গ্রেফতার করলে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। পিলখানা হত্যাকাণ্ডের 2 দিন পর ব্রিগেডিয়ার জেনারেল মইনুল ইসলামকে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে বিডিআরের ডিজি বানানো হয়েছিল। ডিজি হয়েই হত্যাকাণ্ডের সব আলামত নষ্টের পুরো দায়িত্ব পালন করেছিল মেজর জেনারেল মইনুল ইসলাম। পিলখানায় হত্যাকাণ্ড বাস্তবায়ন, তদন্তে বাধা, জিজ্ঞাসাবাদের নামে সৈনিক এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্যাতনের দায়িত্ব পালন করেছে এমন আরও কয়েকজনের তালিকা আমাদের হাতে এসেছে। এদের মধ্যে র্যাব 2 এর তৎকালীন সিও লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন বীর প্রতীক, ব্রিগেডিয়ার জেনারেল মোয়াজ্জেম, ব্রিগেডিয়ার সাইদুর রহমান, ব্রিগেডিয়ার মুকিম, কর্নেল ইমরান ইবনে রৌফ, লেফটেন্যান্ট কর্নেল শারাফাত, যারা 57 সেনা কর্মকর্তা হত্যার আসল রহস্য ধামাচাপা দিতে সেনাবাহিনীর 96 জন এবং বিডিআরের অসংখ্য পরিবারের উপর চরম জুলুম নির্যাতন চালিয়েছেন। 16 বছরে বিডিআরের এরকম অনেক পরিবার আছে যারা পেট বাঁচাতে রাস্তায় ভিক্ষা করতে নেমেছে। আমাদের অনুসন্ধানে কোনো অপরাধীকে বাঁচাতে চাইনি কিংবা নির্দোষীকে ফাঁসাতেও চাইনি। আমরা আসলেই একটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার চাই, যেই বিচারে শুধুই বিডিআর নয়, সব খুনিদের বিচার হবে। নিরীহ বিডিআরদেরকে দ্রুত মুক্তি দেওয়া হবে এবং যারা নিরপরাধ ছিল তাদেরকে আবারও চাকরি সহ সকল সুযোগ সুবিধা ফেরত দিতে হবে। আল্লাহ হাফেজ।